ওকে, তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশনের চ্যাপ্টার 1টা শেষ করছিলাম। আজকে আমরা চেষ্টা করব চ্যাপ্টার 2টা শেষ করে ফেলব, এবং আমি মোটামুটি দ্রুত যাওয়ার চেষ্টা করবো, কজ আমারও শরীর খুব একটা ভালো না। এবং আমি আপনাদের কাছেও আশা রাখবো যে যদি কোনো কিছু না বুঝেন সাথে সাথে ঝটপট জিজ্ঞেস করে ফেলবেন, যাতে করে পরবর্তীতে আর প্রবলেম ক্রিয়েট না হয়। আর হচ্ছে অফকোর্স রেসপন্স করবেন আর হাইলাইটার নিয়ে বসবেন, যাতে করে ওই অংশটা আপনারা দাগিয়ে ফেলতে পারেন যেটা আমি বলবো। আর পাশাপাশি যেহেতু এখানে অনেকেই গেস্ট হিসেবে আছেন, তাদেরকে বলবো যে তারা যেহেতু গেস্ট হিসেবে এখানে একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, বাকি যেসব আরো অনেক ব্যক্তিবর্গ থাকতে পারে যারা কিনা পাস করতেছে না, তো তারাও যেন অ্যাডভান্টেজটা পায়, তাই পরিচিত যারা আসলে শেয়ার করতে পারে। যদিও এটা আমি জানি যে এখানে যতজনই আছেন না কেন, আজ অব্দি আমি কাউকে দেখিনি কোনো পরিচিত কাউকে নর্মালি শেয়ার করছেন, বা এটা জাস্ট বলার জন্য বলা। তবে আপনি যদি ক্লাসে রেসপন্স না করেন, কারণ আমি যদি দেখি আপনি ক্লাসে অ্যাটেন্ড করে আছেন কিন্তু কোনো সাউন্ড করতেছেন না, কোনো কিছু না বুঝে জিজ্ঞেস করতেছেন না, যদি এটা হয় আমি সেটা রিয়েলাইজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আমি ক্লাস বন্ধ করে দিব। তো আমাদেরকে কি হতে হবে, কি হতে হবে? পার্টিসিপেটিভ হতে হবে, রেসপন্স করতে হবে। গুড, মাত্র একজন কথা বলতেছে, আমরা কি মাত্র একজন রেসপন্স করব? না ভাইয়া, সবাই না ভাইয়া, সবাই রেসপন্স করবে। সেটাই, থ্যাংক ইউ সো মাচ। এবার এখন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, যদি না বুঝবেন সাথে সাথে জিজ্ঞেস করবেন, আবার যদি না বুঝে থাকেন জিজ্ঞেস করবেন। আসুন, প্রথমত বলেছে কি, এটা আমরা এখন ম্যানেজমেন্ট ইনফরমেশনের চ্যাপ্টার 2-তে আছি। হ্যাঁ, চ্যাপ্টার 1 আমাদের লাস্ট ক্লাসে হয়েছে, চ্যাপ্টার 2 হচ্ছে ক্যালকুলেটিং ইউনিট কস্ট, এর মধ্যে পার্ট 1। ফাইন, দেখেন আমরা গত ক্লাসে ডিরেক্ট কস্ট আর ইনডিরেক্ট কস্ট এটা আমরা বলছিলাম না? ডিরেক্ট কস্ট কি, যেটাকে আমার কস্ট ইউনিটের মধ্যে আমি অ্যালোকেট করতে পারি, ওইটাকে বলা হচ্ছে ডিরেক্ট কস্ট। যেটাকে আমি অ্যালোকেট করতে পারি না ওইটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট কস্ট। তাহলে ডিরেক্ট কস্ট আর অল কস্ট বা ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, direct material cost is all material becoming part of the cost unit unless used in negligible amount। তার মানে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের মধ্যে কোনটা পড়তেছে, সেগুলো হচ্ছে ওই সকল খরচগুলো পড়বে যা কিনা নেগলিজিবল অ্যামাউন্টে খরচ হয় না, মানে মোটামুটি বোঝা যায়। ফর এক্সাম্পল ধরুন আমরা উদাহরণে দিছিলাম যে ডিরেক্ট কস্ট কোনটা, আমরা জুতা বানানোর সময় কতটুকু চামড়া লাগে, একটা জুতার জন্য কতটুকু সোল, মানে একটা সোল জুতার যে সোল থাকে, হ্যাঁ, ওই সোল মানে কত টাকা লাগতেছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। সো দেজ আর কনসিডার্ড অ্যাজ ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। কিন্তু ধরেন এখানে আপনি মাঝে মাঝে কোনো কারণে কিছু কিছু জায়গাতে চামড়া একটু প্রবলেম হলে আপনি শাইনিং ম্যাটেরিয়াল ইউজ করেন, ধরেন এটা সব জায়গায় করেন না, যেখানে যেখানে চামড়ায় প্রবলেম হয় ওইখানে ওইখানে করেন। সো এই যে কিছুটা শাইনিং ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে, এটা খুবই নেগলিজিবল অ্যামাউন্টে হচ্ছে না? সব জুতায় কি এটা ইউজ করা হচ্ছে? তাও হচ্ছে না। তো তার মানে এগুলো ডিরেক্ট ম্যাটেরিয়ালের মধ্যে পড়বে না। এবার হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট ইজ অল ওয়েজেস পেইড টু লেবার। তাহলে আপনার ওই কোন একটা কাঁচামালকে, যেটা কিনা আরেকটা পণ্যে রূপান্তর করতে গেলে যে ওই পণ্যটাতে রূপান্তর করতেছে তাকে যেই টাকাটা পে করতেছেন ওইটা হচ্ছে ডিরেক্ট লেবার। এক কথায় আপনি কোন একটা প্রোডাক্ট বানাতে গিয়ে ওই প্রোডাক্ট যে বানাচ্ছে তাকে যে খরচটা দিচ্ছেন বা তার মজুরি হিসেবে যে টাকাটা তাকে দিচ্ছেন, ওইটাই হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট, এবং সেটাও
ক্যান বি আইডেন্টিফাইড উইথ এ স্পেসিফিক কস্ট ইউনিট। এটা আপনি বুঝেন যে একদিনে সে কত জুতা বানাইছে, বা একটা শ্রমিক সে একদিনে 10 জোড়া জুতা বানাইতে পারে। একটা শ্রমিক ধরেন 10 জোড়া জুতা বানাই, তো তার ডেইলি মজুরি দিতেছেন আপনি 300 টাকা। তার মানে পার জুতাতে তার খরচ কত টাকা পড়বে, মানে তার জন্য কত টাকা দেয়া লাগতেছে। তাকে যদি 300 টাকা দেন, 30 টাকা। এই তো 30। Good. এখন ধরেন শ্রমিকরা কাজ করতেছে কি করতেছে না এটা দেখার জন্য আপনি একজন সুপারভাইজার রাখছেন। এখন যে শ্রমিক কাজ করবে না তাকে একটা বেতন দিবে, এই তুমি কাজ করো না কেন। হ্যাঁ, তো এখন সে কি সব কয়টারে বেতন দেয়? না, না, যে কাজ করে না তারা দিতেছে, তাই না? যে করতেছে তারা তো দিতেছে না। কারণ তার যে খরচ এটা কি সে আপনি কোনো কারণে প্রোডাক্টের দামের মধ্যে অ্যালোকেট করতে পারবেন? ইজ ইট না। পসিবল টু অ্যালোকেট? না। তো তার মানে ওইটাকে আমরা ডিরেক্ট লেবার বলবো না। এবার আসেন, ডিরেক্ট এক্সপেন্সেস আর এক্সপেন্সেস ইনকার্ড অন এ স্পেসিফিক কস্ট ইউনিট, অর্থাৎ যেটা কি না লেবারও না ম্যাটেরিয়ালও না, কিন্তু সেটা যদি ডিরেক্ট হয় তাহলে ওইটাই হচ্ছে কি ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্সেস বা আদার ডিরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, তাহলে ডিরেক্ট এক্সপেন্সেস আর এক্সপেন্সেস incurred on a specific cost unit other than direct material and direct labor cost, মানে direct labor cost এবং direct material cost ছাড়া আর যতগুলা খরচ আছে সবগুলাই হচ্ছে কি ডিরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, স্যার এটা ইনডিরেক্ট একটু কস্ট আবার ভাইয়া ডিরেক্ট এক্সপেন্স যেটা, হ্যাঁ এটা তো আমি কস্ট ইউনিটের সাথে পাবো তাই না? হ্যাঁ পাবেন, এটা কস্ট ইউনিটের সাথে পাবেন। মানে এটা ডিরেক্টই, কিন্তু সেটা ম্যাটেরিয়াল না লেবার না। তো ম্যাটেরিয়াল আর লেবারের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে আদার ডিরেক্ট এক্সপেন্স বা ডিরেক্ট এক্সপেন্স বলবেন। যেমন ঠিক আছে, কোকের বোতল দিয়ে একটা এক্সাম্পল দিছিলেন হয়তোবা, তো ওই হ্যাঁ কোকের দিছিলাম। বোতলের মধ্যে যেটা হচ্ছে আপনার ওই প্লাস্টিকের যে বোতলটা, ওইটা তো আমার ডিরেক্ট ম্যাটেরিয়াল না, ওইটা কি ডিরেক্ট এক্সপেন্স হবে? না না, ওইটা ডিরেক্ট ম্যাটেরিয়াল। কোকের বোতলের মধ্যে যে বোতলটা আছে ওইটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, কারণ ওইটা ছাড়া আপনি কখনো কাস্টমারের কাছে সেটাকে প্রেজেন্ট করতে পারবেন না। আচ্ছা, তো তাহলে আমি বোতলের গায়ে যে একটা ওই যে রেড কালারের লেবেল লাগানো থাকে ওইটাও ডিরেক্ট ম্যাটেরিয়াল, কজ এটা ওইটার সাথে অন্তর্ভুক্ত বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে ডিরেক্ট তাহলে আপনি বলতেছি হ্যাঁ। তো ধরেন আপনি কোনো একটা কারণে এর ডিরেক্ট এক্সপেন্সে সব জায়গায় থাকতে হবে বিষয়টা এমন না। তো ধরেন কোনো কারণে আপনি কোকের যে ম্যানুফ্যাকচারার আছে সে চিন্তা করতেছে যে এই যে আমরা কোকের যে বোতলটা এটা ইনট্যাক্ট আছে কিনা এটা কেমনে বুঝি। ওইটা ওই যে একটা প্লাস্টিকের আবরণ থাকে না, টান দিলে মানে আপনি তো বুঝতে পারেন যে এটা ইনট্যাক্ট নাকি এটা খোলা হয়েছে, তাই না? জি, এটা বোঝা যায় না? হ্যাঁ। বোঝা যাবে। তো এই যে মানে কর্কটা আছে, হ্যাঁ ওই কর্কটা যেটা দিয়ে প্রেস করে লাগায় ওই জিনিসটা ধরেন আপনার কাছে নাই, আপনি এটা আমার থেকে হায়ার করে নিছেন। এখন আজকে আপনি এটা আমার থেকে হায়ার করছেন 1000 টাকা দিয়ে, মানে আজকের জন্য আমার থেকে হায়ার করে নিছেন। আর আজকে আপনি ওই মেশিনটা দিয়ে 1000টা বোতলের মুখ লাগাইছেন। সো এক্ষেত্রে এই যে আপনি আমার থেকে কিছু সময়ের জন্য এটা খরচ মানে হায়ার করে নিয়ে গেলেন, তাই না? এই খরচটাকে আপনি ধরবেন ডিরেক্ট এক্সপেন্স হিসেবে, বুঝছেন? জি জি ভাই, এটা কিন্তু আপনি বোতলের দামের মধ্যে অ্যালোকেট করতেছেন 1 টাকা করে, তাই না? জি। তো এটা ডিরেক্ট, কিন্তু এটা কি ডিরেক্ট লেবার? না। না। এটা কি ডিরেক্ট ম্যাটেরিয়াল? না। না। ঠিক আছে, বুঝতে ভাই। পারছেন এবার? জি জি। ওকে, এবার হচ্ছে ইনডিরেক্ট কস্ট আর দোজ দ্যাট ক্যানট বি আইডেন্টিফাইড ডিরেক্টলি উইথ দ্য কস্ট ইউনিট বিং কস্টেড। ইনডিরেক্ট কস্ট হচ্ছে সেগুলা যেগুলা কিনা কস্ট ইউনিটের মধ্যে অ্যালোকেট করা যায় না, দ্যাট ক্যানট বি আইডেন্টিফাইড ডিরেক্টলি উইথ দ্য কস্ট ইউনিট বিং কস্টেড। এবার দেখুন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, এটা আমি অলরেডি বলেই ফেলছি, কেমন? এবার এখানে জাস্ট কয়েকটা জিনিস একটু দাগান। কম্পোনেন্ট পার্ট অর আদার material purchased for a particular product, service, job, order or processes। তার মানে আপনি যদি কোনো কম্পোনেন্ট পার্ট অথবা আদার ম্যাটেরিয়াল পারচেজ করেন কিসের জন্য, কোনো পার্টিকুলার প্রোডাক্টের জন্য, সার্ভিসের জন্য, কোনো একটা জবের জন্য,
অর্ডারের জন্য অথবা প্রসেসের জন্য, এগুলো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্টের অন্তর্গত। প্রাইমারি প্যাকিং ম্যাটেরিয়াল যেটা আমরা বলছিলাম যে কোকের বোতল, সেগুলো কি ডিরেক্ট ম্যাটেরিয়াল অন্তর্গত। এখানে কার্টুন বক্সেস বলতে ধরেন এখানে বোঝানো হয়েছে যে ধরেন আপনি দিয়াশলাইয়ের বাক্সা ধরেন, হ্যাঁ, দিয়াশলাই মানে হচ্ছে ম্যাচ বক্স। তো ম্যাচ বক্সের আপনি কি যদি ওই কাগজের বক্সটা না থাকে, আপনি ম্যাচটা কি ডিরেক্ট কারো কাছে বিক্রি করতে পারবেন? না। ইজ ইট পসিবল টু সেল? না। তো এখানে ওই বক্সের কথা বলা হয়েছে, কেমন ভাইয়া বুঝছেন তো না? কম্পোনেন্ট পার্ট এই জিনিসটা বুঝি না আর কি। কম্পোনেন্ট পার্ট বলতে আগে একটা নিয়ে বুঝেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট কয়টা আগে এটা বলেন তো। 5টা। ওই ও সরি, এলিমেন্ট 5টা, কম্পোনেন্ট হচ্ছে 6টা। আচ্ছা, ধরেন কারো কারো মতে 5টা, কিন্তু আমরা বলছি যে 6টা হইতে পারে যখন রেট্রোস্পেক্টিভ ইফেক্ট থাকে। তবে IS 1 এ 6টাই বলা আছে, ইনক্লুডিং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। ঠিক আছে? জি। আর জি। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট মানে হচ্ছে যখন আমাদের প্রিভিয়াস কোনো কিছুতে গিয়ে চেঞ্জ করে আসতে হয়, তখন সেটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলে, যেটা আমরা আজকে সকালবেলাও পড়াইছিলাম। এখন কথা হলো কম্পোনেন্ট আর মানে কি, যেটা দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গঠিত হয় এটারই কম্পোনেন্ট বলে, তাই না? জি। জি। আমি যদি বলি আমার বডি কম্পোনেন্ট কি, তাহলে আমার হাত আমার বডি কম্পোনেন্ট, আমার মাথা আমার বডি কম্পোনেন্ট, তাই না? তো এখন কম্পোনেন্ট পার্ট মানে হচ্ছে যেটা ওই যে জিনিসটার কথা বলা হচ্ছে ওইটার বডি কম্পোনেন্ট, মানে ওইটার সাথে জড়িত, মানে এটাকে নিয়ে ওইটা গঠিত হয়, ওইটা মানে হচ্ছে কম্পোনেন্ট, বুঝছেন? একটা প্রোডাক্টের জন্য যেই মানে কম্পোনেন্ট বা অন্য কোনো ম্যাটেরিয়াল পারচেজ করা হয় ওইটাও মানে ম্যাটেরিয়াল কস্টে যাবে, এটাই বলছেন। এক্স্যাক্টলি ওইটাই তো। আবার ধরেন আমি যদি বলি একটা গাড়ি, এটা দরজার, আপনি কি গাড়ির কম্পোনেন্ট ধরবেন না? দরজা ছাড়া গাড়ি হইব? তো আপনি জি। বলবেন যে দরজা জানালা এগুলা সব ওই গাড়ির কম্পোনেন্ট, বুঝছেন? প্রাইমারি প্যাকিং ম্যাটেরিয়াল বলতে বোঝাচ্ছে যেমন কোকের বোতল, এটা তো প্রাইমারি প্যাকিং এর মধ্যে পড়তেছে, কিন্তু দেখা গেছে ওই যে অনেকগুলো বললাম না, রেখে যেটা দিয়াশলাইয়ের বা সেকেন্ডারি প্যাকিং। ওই যে আমি গত ক্লাসে উদাহরণ দিছিলাম এটা, যে আপনি কোকের বোতলটা হচ্ছে প্রাইমারি ম্যাটেরিয়াল, প্যাকিং ম্যাটেরিয়াল, আর আপনি এই 24টা কোককে একটা কেসের মধ্যে ঢুকায়া ওইটাকে একটা প্লাস্টিকের পলি করে না, ওইটাও তো প্যাকিং ম্যাটেরিয়াল, তাই না? কিন্তু মানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এক্স্যাক্টলি। আচ্ছা। এবার আসেন ডিরেক্ট ওয়েজেস অর ডিরেক্ট লেবার কস্ট। এবার ডিরেক্ট ওয়েজেস কি? ওই যে ওয়েজেসটা সরাসরি যে পণ্য উৎপাদন করতেছে তারা আমি দিতেছি, সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট ওয়েজেস। ঠিক আছে? আর ডিরেক্ট ওয়েজেস এর আরেক নাম ডিরেক্ট লেবার কস্ট। সো এখানে এক্সাম্পল কি দিয়েছে দেখেন, এক্সাম্পলস worker engaged in altering the condition and conformation or composition of the product. তারপর ইন্সপেক্টর অ্যানালাইসিস টেস্টার্স স্পেসিফিক্যালি রিকোয়ার্ড ফর সাচ প্রোডাকশন। এগুলো যদি কোনো একটা প্রোডাকশনের জন্য আলাদা করে দরকার হয় তখন সেই ক্ষেত্রে ওগুলো ডিরেক্ট ওয়েজেস এর অন্তর্ভুক্ত হবে। দাদা আমার বই এবার চেঞ্জ হয়েছে, সিলেবাস কি চেঞ্জ হয়েছে? আপনার বই কি পুরাতন বই? পুরাতন মানে হচ্ছে জি, এই যে অল্প কিছু দিনের আগে। 2023 সালের বই এটা। আচ্ছা, না না, আমার এটা কিন্তু ICAW এর বই। হ্যাঁ, আপনাদের সাথে হয়তো আমারটার একটু 19-20 হইতে পারে। না, মিলতেছে তো সব জায়গায়। এখন পর্যন্ত যা যা দেখাইছেন সবই মিলছে। দাদা এর যে টেস্ট গুলো আসছে এটা কি অগস্ট সেপ্টেম্বর এক্সামে এটা কি অ্যাপ্লাই হবে নাকি আমাদের? আমার এখানে লেখা আছে ফার্স্ট এডিশন 18-তে আর সেকেন্ড এডিশন 24-এ। হ্যাঁ ঠিক আছে, তো সেকেন্ড এডিশন 24 হলে ওইটাই তো ঠিক আছে, তো আপনারটা ঠিক আছে। তারপরে যে আমার এখানে 1.2 এ আছে কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, যে একটা হেডিং দেয়া। আপনি কোন চ্যাপ্টারে আছেন? 1 নম্বর। এটা চ্যাপ্টার 2। আমরা চ্যাপ্টার 2 এ আছি। সরি দাদা, সরি। ঠিক আছে ভাইয়া আচ্ছা। ইন্সপেক্টর আর অ্যানালিসিস্ট এটা ওয়েজেস এর মধ্যে কিভাবে পড়ছে? আচ্ছা, ইন্সপেক্টর মানে হচ্ছে ধরেন কোনো কারণে যদি আপনার প্রশ্ন কি ইন্সপেক্টর অন অ্যানালাইসিস কারা এটা বলতেছেন? জি ভাইয়া, এটা ওয়েজেস এর মধ্যে পড়ছে এভাবে। আচ্ছা আচ্ছা, ইন্সপেক্টর মানে হচ্ছে যে ধরেন
কোনো একটা কিছু ঠিক হচ্ছে নাকি হচ্ছে না, এটা আপনি যদি কাজ করার সময় বারবারকে দেখানো লাগে কোনো একজন ব্যক্তিকে, তখন সেটাকে ইন্সপেক্টর বলে। এবং ওই ইন্সপেক্টর প্রত্যেকটা জিনিসকে চেক করে তারপরে সেটাকে পাঠায়। তো সে কিন্তু প্রত্যেকটাকে চেক করতেছে। একজন সুপারভাইজার কিন্তু মোহাম্মদ মাহমুদুল হাসান, ভাই একটু মিউট রাখেন। আচ্ছা, একজন সুপারভাইজার কিন্তু সবগুলা প্রোডাক্ট চেক করে না। সে সুপারভাইজার কি চেক করে? যারা কাজ করে তাদেরকে চেক করে। আর একজন ইন্সপেক্টর প্রোডাক্ট চেক করে। এই যে আমরা অনেক সময় বলি না যে অনেক দামি মাল ফুটপাতে বিক্রি করতেছে, কেন? কারণ ইন্সপেক্টরের মাধ্যমে চেকিং হয়ে ওই প্রোডাক্টের কিউসি তে ধরা খাওয়ার কারণে ওইটা বাইরে চলে আসছে, ওইটার ভিতরে নাই। ঠিক আছে? সো ইন্সপেক্টর প্রত্যেকটা প্রোডাক্টে যেহেতু রোল প্লে করতেছে, তার মানে তার এই কন্ট্রিবিউশনটাকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে অ্যালোকেট করতে পারি। অ্যানালাইসিস্টেরও সেম অবস্থা। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। হ্যালো, দ্যাটস ওয়াই এখানে ডিরেক্ট ওয়েজেস এর মধ্যে এদের বেতনটা ঢুকতেছে কিন্তু সুপারভাইজারেরটা ঢুকতেছে না। এবার হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস। এখানে কি বলছে? আমরা বলছিলাম যে যেটা ম্যাটেরিয়াল না, যেটা লেবারও না, এ দুইটার বাইরে বাকি যা কিছু আছে যদি সেটা ডিরেক্ট হয়, ডিরেক্ট মানে কি, যদি সেটা ডিরেক্টলি অ্যালোকেটেড টু দ্য প্রোডাক্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে ডিরেক্ট এক্সপেন্সেস বলে গণ্য করব। The direct expenses are any expenses that are incurred on the specific cost unit other than direct material cost and direct wages. Direct expenses are charged to product as part of the prime cost. তার মানে এই যে direct expenses এর কথা বলা হচ্ছে, এগুলা প্রোডাক্টে চার্জ করা হয় প্রাইম কস্টের অংশ হিসেবে। তার মানে এই যে এতক্ষণ ধরে আমরা যা বলতেছিলাম, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্সেস, অল অফ দ্যাম আর কালেকটিভলি প্রাইম কস্ট। ঠিক আছে? মানে সবকিছুকে একত্রে আমরা প্রাইম কস্ট বলবো। এরপর চলে আসেন ইনডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট কি? আচ্ছা, এখানে উদাহরণগুলো একটু দেখে নিয়ে না। ওকে, ইনডিরেক্ট কস্ট কি? ইনডিরেক্ট কস্ট মানে হচ্ছে যেটাকে আপনি ক্যানট বি ট্রেসড ইন ফুল টু স্পেসিফিক কস্ট ইউনিট, মানে অ্যালোকেট করা যায় না কস্ট ইউনিটের ভিতরে। ঠিক যেই খরচগুলোকে কস্ট ইউনিটের ভিতরে ডিরেক্টলি অ্যালোকেট করা যায় না, সেটাকে আমরা ইনডিরেক্ট কস্ট বলবো। তা আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে ওভারহেড ইজ অলসো কনসিডার্ড অ্যাজ ইনডিরেক্ট কস্ট, মানে যেখানে ওভারহেড লেখা থাকবে সেটাই ইনডিরেক্ট কস্ট। শেষ। তাহলে ইনডিরেক্ট কস্ট আর ওভারহেড আর দোজ কস্ট that cannot be traced in full to a specific cost unit. এরপর চলে আসুন, লাগবে না, আপনারা বুঝতেছেন তো না? জি ভাইয়া। বুঝতেছেন না যদি এমন হয় আমাকে জিজ্ঞেস করবেন। এবার আসেন, there are few possible misconception about, এখানে আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট কস্ট নিয়ে কিছু মিসকনসেপশন আছে, যে আমাদের কিছু ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। যেমন আগে এটা বোঝানোর আগে একটু মজা করি, তারপরে পড়ায় আসি। কেমন মজাটা কি? ধরেন নর্মালি সচরাচর মানুষ কি চিন্তা করে যে বউ আর জামাইয়ের মধ্যে জামাইয়ের বয়স বড় হইব নাকি, মানে জামাই বয়সে বেশি হইব নাকি, বউ ছোট হইব, এই যে, তাই না? এখন এটা কি সবসময় ট্রু? না 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 ভাইয়া না। এখন আপনি যদি আপনার সিনিয়র আপুরে বিয়ে করেন, তাহলে সেটা কি সমস্যা আছে? না নাই। তো তার মানে এটা আমাদের একটা মিসকনসেপশন না, যে জামাইয়ের বয়স সবসময় বেশি হইব। এখন আমাদেরও এই জায়গায় কিছু মিসকনসেপশন আছে। এটা কি? এটা হচ্ছে যে ডিরেক্ট কস্ট আর নট নেসেসারিলি বিগার ইন সাইজ দেন ইনডিরেক্ট কস্ট। মানে অনেকে মনে করে যে ডিরেক্ট কস্টের সাইজ সচরাচর ইনডিরেক্ট কস্ট থেকে বড় হয় না। ঠিক আছে? এটা একটা কি মিসকনসেপশন। ডিরেক্ট কস্ট আর নট নেসেসারিলি বিগার ইন সাইজ দেন ইনডিরেক্ট কস্ট, মানে ইনডিরেক্ট কস্টের থেকে ডিরেক্ট কস্ট সচরাচর বড় হয় না, কিন্তু সেক্ষেত্রে হইতে পারে। এখন কেন হইতে পারে? ধরেন ডিরেক্ট কস্ট, আগে প্রথমত একটা কথা বলি যে আমরা যে কোক খাই না, বা
মোজো খান, কোক খান, এগুলো যে খান, সো এখানে বা পান করেন যাই হোক, তো এখানে এক বোতল বিক্রি হচ্ছে 25 টাকা দিয়ে। আপনার কি মনে হয় এটা বানাইতে 25 টাকা খরচ হয়েছে? না, না ভাই, কত খরচ হইতে পারে আনুমানিক? 7-8 ম্যাক্সিমাম টাকা, কত কত? 7-8 টাকা। 7-8 টাকা বা এত বেশিও লাগে না, ধরেন 5 টাকা ধরেন। হ্যাঁ, এখন বাকি পুরাটা কি? ইনডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট। তার মানে নরমালি দেখা যাচ্ছে ইনডিরেক্ট কস্টই বেশি। নরমালি দেখা যাচ্ছে কি ইনডিরেক্ট কস্টই বেশি, ডিরেক্ট কস্ট কম। কিন্তু এটা নরমালি, দ্যাট ডাজন্ট মিন যে সবসময় ইনডিরেক্ট কস্ট বেশি। যেমন কি উদাহরণ হতে পারে রোলস রয়েস কার। তো সেখানে একটা গাড়ি বানাইতে প্রচুর পরিমাণ খরচ হয়। রোলস রয়েস এর কি বসে বসে অ্যাডভার্টাইজমেন্ট করে যে আসেন আসেন রোলস রয়েস কিনেন? বিষয়টা কি এমন? না, রোলস রয়েস এমন একটা কোম্পানি যেটা সে গাড়ি বানাইলে এমনি কেনার জন্য মানুষ পাগল হয়ে যাবে। মানে যারা মানে এটা কিনা মানে হচ্ছে আপনি একটা কিছু এটা প্রকাশ করা, ঠিক আছে? আপনার অনেক টাকা পয়সা আছে, খাওয়ার টাকা নাই, তাই আপনি কিনে বসে আছেন রোলস রয়েস। হ্যাঁ, তো এখন বিষয় যেমন রোলস রয়েস এর রিসেন্টলি একটা বের হয়েছিল, এটার নাম ভুলে গেছি। এর আগে যেটা ছিল এটা বোট টেল ছিল, ওয়ার্ল্ডের সবচাইতে দামি কার। তো যেটা কিনা ধরেন মানে একটা দেশের বাজেটের সমান। ধরেন আমাদের বাংলাদেশের বাজেটের থেকে ওইটার দাম বেশি। আমাদের বাংলাদেশে যে বাজেট করে ওই এক বছরের, ওইটার বাজেটের থেকে ওই গাড়ির দাম বেশি, একটা গাড়ির দাম। তো তার মানে কি দেখা যাচ্ছে যে সেখানে কি ওই গাড়ির যে এত দাম, এটার জন্য কি এখানে কি ইনডিরেক্ট কস্ট বেশি? না, ওইখানে ডিরেক্ট কস্টই বেশি। ওইখানে তারা যেটা বানাচ্ছে সেটার পিছনে এই মাত্রার জিনিসপত্র ইউজ করতেছে, এবং তারা ওইখানে যেটা কাজ করে তারা পুরো হাতে বানায়। ওই রোলস রয়েস গাড়ি মেশিনে বানায় না, হাতে বানায়। তো এখন এক্ষেত্রে এই যে হাতে বানানোর জন্য যারা এটা বানাচ্ছে তাদেরকে প্রচুর টাকা বেতন দিতে হয় বা প্রচুর টাকা দিতে হয় রিমিউনারেশন হিসেবে। তো এক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে ইনডিরেক্ট কস্ট থেকে ডিরেক্ট কস্টেরই বেশি। তাই আমাদের নর্মালি যে ধরনের চিন্তাটা আছে আমরা মনে করি যে ডিরেক্ট কস্ট সচরাচর বড় না, এটা একটা ভুল বা মিথ। এরপর হচ্ছে ইনডিরেক্ট কস্ট আর নট লেস ইম্পর্টেন্ট দেন ডিরেক্ট কস্ট, অর্থাৎ এখানে আসলে কোনো স্যার কিছুই আসসালামু লেস আলাইকুম, ইম্পর্টেন্ট। একটা বিষয় একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন, সমস্যা নেই। স্যার এই যে ডাইরেক্ট মেটেরিয়াল কস্টটা একটু অনলাইনে আবার একটু বলবেন, মানে যদিও আমি একটু মিস আচ্ছা, করবো। প্রথমত হচ্ছে ভাই আমাকে স্যার বলতে হবে না, ভাইয়া বা দাদা বলে সম্বোধন করবেন। আর সেকেন্ডে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট মানে হচ্ছে যে আপনি যেই ম্যাটেরিয়ালটা আপনার দামের সাথে অ্যালোকেট করতে পারবেন। ধরেন একটা কথার কথা, আপনি জুতা বানানোর জন্য শাইনিং ম্যাটেরিয়ালের দরকার। তো শাইনিং ম্যাটেরিয়াল মানে প্রতি জুতায় কতটুকু লাগতেছে এটা আপনি অ্যালোকেট করতে পারতেছেন না। কিন্তু চামড়া কত টাকার লাগতেছে কিংবা সোল কত টাকার লাগতেছে এটা আপনি অ্যালোকেট করতে পারতেছেন। তো যেটাকে প্রত্যেকটা জুতার সাথে প্রাইস অ্যালোকেট করতে পারেন, ওইগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা স্পেসিফিক আমরা আগে থেকে বুঝতে পারি এরকম। হ্যাঁ, মানে আপনি বুঝতে পারেন যে এক মানে একটা ইউনিটের জন্য কত টাকার জিনিস গেছে, হ্যাঁ কত টাকার ওই জিনিসটা গেছে, ওইটা হ্যাঁ, হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। আর যেটার কত টাকার ওই জিনিসটা গেছে ওইটা বোঝা যায় না, ওইটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। থ্যাংক ইউ বুঝছেন? থ্যাংক ইউ। ওকে, তো হচ্ছে ইনডিরেক্ট কস্ট আর নট লেস ইম্পর্টেন্ট দেন ডিরেক্ট কস্ট। আর ইট ইজ ইজি টু কনফিউজ ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট উইথ ইনডিরেক্ট। মানে এটা অনেকে গোলমাল করে ফেলে যে ফিক্সড আর ভ্যারিয়েবল কস্ট আর হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট কস্টের, তাই না? ফিক্সড আর ভ্যারিয়েবল কস্ট আলাদা জিনিস, ডিরেক্ট আর ইনডিরেক্ট কস্ট আলাদা জিনিস। তো যেহেতু কথাটা বলতেছি, আমরা লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম যে ফিক্সড কস্ট পার ইউনিট কি ভ্যারিয়েবল নাকি ফিক্সড? ফিক্সড না স্যার, পার ইউনিট ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। পার ইউনিট ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কি ফিক্স নাকি ভ্যারিয়েবল? পার ইউনিট ফিক্স। ভ্যারিয়েবল কস্ট টোটাল কি? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। একটা সার্টেন লিমিট পর্যন্ত। মনে থাকবে তো না? জি। তাহলে ভ্যারিয়েবল কস্ট টোটাল ভ্যারিয়েবল, পার ইউনিট ফিক্স। আর ভ্যারিয়েবল ফিক্সড কস্ট কস্ট সার্টেন টোটাল লিমিট ফিক্স। পর্যন্ত না ইমন ভাই, ফিক্সড কস্ট হচ্ছে সার্টেন লিমিট পর্যন্ত। না, হ্যাঁ, ও না, ওটা তো ভ্যারিয়েবলের সার্টেন কোনো লিমিট টিমিট নাই। হ্যাঁ, ভ্যারিয়েবলের কোনো লিমিট টিমিট নাই। ওই যে তাহলে তো ফিক্স আমি কস্ট হচ্ছে ভুল লিখছি। একটা সার্টেন লিমিট পর্যন্ত ফিক্স থাকে, কেমন? জি ভাই। তাহলে এই ক্ষেত্রে আমার ভুল হয়েছে, এটা ভুল লিখছি আমি। কি লিখছেন দেখি বলেন তো। ভাই আমি লিখছিলাম ওই যে সার্টেন এজ এ লেভেল অফ মানে লেভেল অফ অ্যাক্টিভিটি আমি সার্টেন লেভেল মনে করছিলাম ভাইয়া, এটা একটু ঝামেলা হয়েছে।
না না না, এটা ঝামেলা হলে সমস্যা। লেভেল অফ অ্যাক্টিভিটি মানে হইছে, আচ্ছা লেভেল অফ অ্যাক্টিভিটি মানে কি তাহলে এটা বলেন তো? লেভেল অফ অ্যাক্টিভিটি মানে মানে একটা প্রোডাকশন মানে কতটুকু পরিমাণ ভলিউম উৎপন্ন হয়েছে একটা পিরিয়ডের মধ্যে। এক্স্যাক্টলি, লেভেল অফ অ্যাক্টিভিটি মানে হচ্ছে কোয়ান্টিটি, কি পরিমাণ কোয়ান্টিটি, হ্যাঁ। উৎপাদন হয়েছে, এটা হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি। ঠিক আছে, জি ভাই, এই জিনিসটা আমার ভুলে গেছি। ঠিক আছে, ওকে। দেখেন এবার হচ্ছে কতটুকু এসছি। আসেন, ইনভেন্টরি ভ্যালুয়েশন খুবই গুরুত্বপূর্ণ অংশ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, খুব মন দিয়ে শুনবেন। এখানে অনেক কিছু আছে যেটা আজকে বইতে নাই, আমি আপনাদেরকে বলবো, লিখে রাখবেন অথবা মাথায় রাখবেন। অর্থাৎ আইদার খাতায় রাখেন অর মাথায় রাখেন, যেখানেই রাখেন তবে রাখতে হবে, পরীক্ষায় আসবে। শুরু করলাম। দেখেন এখানে আমরা জানি যে কস্টের ক্ষেত্রে, মানে আমরা যখন কস্ট অ্যাকাউন্টিং এ ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে যাই, তখন সেক্ষেত্রে কিছু মেথড আছে যেটা কিনা আমার ওয়্যার হাউসের ইনভেন্টরির ভ্যালুয়েশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে ওয়্যার হাউসের ইনভেন্টরির ভ্যালুয়েশনের ক্ষেত্রে যে সকল মেথড গুলা ব্যবহৃত হয় সেগুলো কি কি? ফিফো মেথড, লিফো মেথড, ওয়েটেড এভারেজ মেথড, এগুলা। ওকে, তাহলে এগুলা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড, ওয়্যারহাউস ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে, ওয়্যার হাউসের ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে। কেমন? কিসের ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে? ওয়্যার হাউসের ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে। এখন এগুলা তাহলে কি, মানে ওয়্যার হাউসের কেন বলা হয়েছে? কারণ এগুলো হচ্ছে সেই ইনভেন্টরি যেটা দিয়ে আমি পণ্য বানাই। এগুলো হচ্ছে কি সেই ইনভেন্টরি কোন যেটা দিয়ে বানান? আমি পণ্য বানাই। এটা ওই ইনভেন্টরি না যেটা আমি ডিরেক্ট বেচি। বোঝা গেছে? তাহলে এটা কি সেই ইনভেন্টরি যেটা দিয়ে আমি পণ্য বানাই, কিন্তু যে ইনভেন্টরি আমি বেচি ওইগুলার ভ্যালুয়েশন কিভাবে হয়? কস্ট ওই- অথবা এনএলপিতে ভাই। এক্স্যাক্টলি, ওইটা হচ্ছে কস্ট আর কি এনআরবির মধ্যে যেটা কম। বোঝা গেছে? তার মানে দুইটার ভ্যালুয়েশনের দুইটা জিনিস ইউজ হয়। এটা হইছে কোন এই, তাহলে এই জিনিসগুলা কোনগুলো? এগুলো হচ্ছে ধরেন আপনি পাউরুটি ফ্যাক্টরি আছে আপনার, তা আপনার কস্টের কাছে এনআরপির এই পয়েন্টটা একটু বুঝিয়ে দিবেন। কোনটা? এই যে বললেন না যে আমি যেটা ইনভেন্টরি বিক্রি করি আর যেটা আমি মানে হ্যাঁ, বানানোর ক্ষেত্রে হয়, তো বিক্রি করারটার ক্ষেত্রে, তো এটাই বলতেছি হ্যাঁ। হ্যাঁ, তো ওই বিক্রি করারটার ক্ষেত্রে যেটা ওই যে বললেন না কি একটা কস্ট আর এনআরপির ভিতরে কম, যেটা একটু মানে ব্যাখ্যা করুন। হ্যাঁ সামনে আছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা বলতেছি। এখানে যেটার কথা, এখানে যে ভ্যালুয়েশনের কথা বলা হচ্ছে, যে লিফো মেথড, ফিফো মেথড, এগুলো হচ্ছে সচরাচর কখন ইউজ হয়? ধরেন আপনার একটা পাউরুটি মানে পাউরুটি কোম্পানি আপনার আছে, পাউরুটি বানান, বা অল টাইম ব্রেড ফ্যাক্টরি আপনার। এখন পাউরুটি বানাইতে হলে আপনার কি লাগে? ময়দা লাগে না? চিনি লাগে না? ময়দা চিনি এগুলো লাগে না? জি তা ভাই। এখন ধরেন এই যে ময়দা চিনি এগুলো আগে আপনি কিনে আনেন, কিনে এনে কোথায় রাখেন? ওয়্যারহাউসে স্টোরে। স্টোর করেন ওয়্যার হাউসে, তাই না? ময়দা চিনি এগুলো কিনেন, ফাইন। আপনি এই যে ময়দা চিনি এগুলো কিনে দেন হচ্ছে এটাকে ওয়্যার হাউসে রাখতেছেন, আর এই ওয়্যার হাউসের রাখা জিনিসপত্র গুলাই আপনি পরবর্তীতে ভ্যালুয়েট করতেছেন লিফো ফিফো মেথডের মাধ্যমে। বোঝা গেছে? জি। ফাইন। তো তার মানে কি দেখা যাচ্ছে যে, আর ওই যে যেটা আপনার ধরেন আপনি পণ্য বিক্রি করবেন, ঠিক আছে, যে পণ্যটা আপনি বিক্রি করবেন সেখানে হচ্ছে কি করেন আপনি? সেখানে হচ্ছে কস্ট আর হচ্ছে নিট রিয়ালাইজেবল ভ্যালু। কস্ট মানে হচ্ছে যেই দামে আপনি পণ্য কিনে আনছেন বা আপনার বানানোর খরচ হয়েছে সেটা, আর হচ্ছে নিট রিয়ালাইজেবল ভ্যালু মানে হচ্ছে যেটা আপনি বিক্রি, মানে ওই পণ্যটা বিক্রি করতে গেলে ভবিষ্যতে কত টাকা পেতে পারেন বলে আপনার মনে হয়, ওইটা থেকে বিক্রয়ের খরচ বাদ দিয়ে যা হবে ওইটা হচ্ছে নিট রিয়ালাইজেবল ভ্যালু। এখন কস্ট আর নিট রিয়ালাইজেবল ভ্যালুর মধ্যে যেটা কম সেটা দিয়ে হচ্ছে ওই ইনভেন্টরি ভ্যালুয়েশন করা হয়। দ্যাট মিনস হচ্ছে ধরেন আপনি কোন একটা জিনিস কিনছেন 12 টাকা দিয়ে, 12 টাকা দিয়ে ওই জিনিসটা বিক্রি করে সেল অ্যাপ্রক্স বিক্রি করে আপনি পাবেন ধরেন 15 টাকা। ধরেন এটা যে বিক্রি করবে তাকে আপনি দিবেন 2 টাকা, তাহলে এখন এক্ষেত্রে নিট রিয়ালাইজেবল ভ্যালু কত হবে? 13 টাকা।
13 টাকা। নেট রিলাইজেবল ভ্যালু কত হবে? 13 টাকা। আর আমি যদি বলি ইনভেন্টরি কত হবে? 12 টাকা। 12 টাকা। 12 টাকা। তার মানে এই ক্ষেত্রে ইনভেন্টরির ভ্যালু নির্ণয় আমি, এটা ছিল কস্ট, এটা হচ্ছে নেট রিলাইজেবল ভ্যালু, এটার মধ্যে যেটা কম এটা ধরছি, মানে 12 টাকা। ঠিক আছে। আর এখানে যে লিফো ফিফো মেথডের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমার ফ্যাক্টরিতে আমার আটা ময়দা এগুলা আছে, তো এগুলোর মধ্যে অবশিষ্ট যে জিনিসপত্রগুলো আছে, ধরেন আপনার প্রথমে একবার এক মাল কিনছেন, এগুলা ছাইড়া দিছেন, লাস্টের দিকে যে মালগুলা আছে বা প্রথমের মালগুলা আগে ব্যবহার করে লাস্টের গুলা পরে ব্যবহার করতেছেন, কিংবা লাস্টের গুলা আগে ব্যবহার করে প্রথমের গুলা পরে ব্যবহার করতেছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওইখানে আপনার কত টাকার ইনভেন্টরি আছে ওইটা বের করার জন্য লিফো ফিফো মেথড ব্যবহার করা হয়। শেষ। বুঝছেন? এতটুকু আগে বুঝছেন? এটা বলেন। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে ফিফো উইল, আচ্ছা উইথ ফিফো, with FIFO all issues are priced at the cost of the earliest delivery remaining in a inventory। আচ্ছা এখানে একটা কিছু বুঝেন, ফিফো মানে কি? ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি? আগের পণ্য আগে ব্যবহার করে ফেলো, আগের পণ্য আগে ছেড়ে দাও। মানে যে পণ্যগুলো আপনি আগে কিনছিলেন পাউরুটি বানানোর সময়, ওই পণ্যগুলা দিয়ে, অর্থাৎ যে ময়দার বস্তা আপনি আগে কিনছেন ওই ময়দার বস্তা দিয়ে আগে পাউরুটি বানাই ফেলবেন, এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা যে ময়দার বস্তাটা আপনি শেষে কিনছেন ওইটারে আপনি আগে দিয়ে দিবে, মানে আগে পাউরুটি বানাই ফেলবেন ওইটা দিয়া। আর যেটা আপনি আগে কিনছেন সেটা তাহলে থেকে যাবে। এখন কোনটা প্র্যাকটিক্যাল বলেন তো? ফিফো না প্র্যাকটিক্যাল? কারণ ফিফো প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম জায়গাতে এখন বড় যেসব ওয়্যার হাউস থাকে ওরা কি করে, আপনার ওই যে লিফো ইউজ করে, দেখা যাচ্ছে সামনে যেটা পায় সেটাই দিয়ে দেয়। লিফো ইউজ করে না, ফিফো ইউজ করে না ম্যাক্সিমাম। যদি রিসেন্টলি হচ্ছে একটা মানে ইনভেন্টরি কাউন্টে গেছিলাম, তো একটা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তো ওরা হচ্ছে ওই যে এই ঘটনা ঘটায় যে আপনার লিফো ইউজ করে না ফিফো ইউজ করে না, আগে যেটা পায় ওইটাই আবার পাঠিয়ে দেয়। এই তো আগে তো নরমালি কি থাকে বলেন তো? নরমালি লাস্টে যেটা কিনে সেটাই তো সামনে দিকে হ্যাঁ থাকে। হ্যাঁ, তো তার মানে এটা কি প্র্যাকটিক্যাল হইলো না? কারণ যেটা হাতের কাছে আছে এটা তো মেয়াদ বেশি দিন আছে, তাই না? জি, লাস্টে যেটা কিনছে এটা মেয়াদ বেশি দিন থাকে না। বেশি দিন কারণ লাগে। আপনি যদি সবসময় লাস্টের ফিফো মানে হওয়ার নিতে কথা থাকেন। স্যার দাদা, ফিফো মনে হয় প্র্যাকটিক্যালি হওয়ার ব্যাপার। না না, পিফোই তো প্র্যাকটিক্যাল, সেটাই তো বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে লিফো প্র্যাকটিক্যাল না কেন না? কারণ ধরেন আপনি যদি লিফো সিস্টেম ইউজ করেন তাহলে হ্যাঁ, কি হবে, আপনার দেখা গেছে যেগুলা পরে ঢুকাইছে মালগুলা, কেমন হ্যাঁ ওই মালগুলা দেখা গেছে আপনার মানে আগে ইউজ হয়ে যাচ্ছে, তাহলে আগের যে মালগুলা আছে এগুলাতে হাতই লাগতেছে না। ওইগুলো একটা নষ্ট হয়ে সময় পরে যাবে। দেখা যাবে ওই মালের মেয়াদ শেষ হয়ে গেছে। বুঝছেন? জি জি। আরেকটা রিসেন্টলি বের করেছে দাদা, এটা হচ্ছে কনজিউমার ইয়ে যারা ফার্মাসিউটিক্যাল, এটা পেফও বলছে, পিএফও, মানে ফার্স্ট এক্সপায়ার্স ফার্স্ট আউট। আচ্ছা, যদিও এই যে আপনি যেটার কথা বলছেন ফার্স্ট এক্সপায়ার্ড ফার্স্ট আউট, এটা কিন্তু অনেকটা ফিফোর মতোই যাচ্ছে, তাই না? জি, যেটা ফার্স্ট ইন হয় সেটাই সচরাচর মানে সচরাচর ফার্স্ট এক্সপায়ার্ড হয়ে থাকে, তাই না? জি ভাই। এটা ঠিক। এবার আসেন পড়ায় আসি, যদি আমরা পড়াতে আছি অল ইস্যুজ আর, আচ্ছা তাহলে ফিফো মেথডে বলছে আগের মাল আগে যায়, তাহলে কি বলা হয়েছে যে অল ইস্যুজ আর প্রাইসড এট দ্য কস্ট অফ আর্লিয়েস্ট ডেলিভারি। তার মানে যেটা ইস্যু করা হয় কেমন সেটা কখনকার হয়? আর্লিয়েস্ট ডেলিভারি। আর্লিয়েস্ট মানে পূর্বের জিনিসগুলা আগে ইস্যু করে দেওয়া হয় ফিফো মেথডে, তাই না? জি ভাই। নাকি? জি। আচ্ছা, আর এরপরে বলছে যে উইথ লিফোতে বলছে অল ইস্যুজ আর প্রাইসড এট দ্য কস্ট অফ মোস্ট রিসেন্ট ডেলিভারি। তার মানে ইস্যু গুলা হয় কি রিসেন্ট ডেলিভারি অনুসারে। বুঝা গেছে? ইস্যু গুলা হয় কি রিসেন্ট ডেলিভারি অনুসারে। তার মানে লিফো মেথডে যেহেতু লাস্টের মাল মানে শেষের আগে দিয়ে দেয়, তার মানে আমার যে মাল লাস্টে ঢুকছে এটা হচ্ছে আমার রিসেন্ট ডেলিভারি, আমি রিসেন্ট ডেলিভারির মালটা আগে দিয়ে দিতেছি, তাই না? লিফো মেথডে।
বুঝছেন তো? জি। ওকে, এরপরে কি হইলো? কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ প্রাইসিং মেথড। এখানে কি বলছে? ক্যালকুলেটস এ ওয়েটেড এভারেজ প্রাইস ফর অল ইউনিট in inventory whenever a new delivery material is received into a store. যখনই স্টোরে নতুন কোনো ম্যাটেরিয়াল ঢুকে তখনই সেখানে নতুন করে দাম নির্ধারিত হয়। দ্যাট মিনস ধরেন আপনি কোনো কারণে এতদিন ধরেন 5 টাকা করে 5টা কলম কিনছেন। কয়টা? 5 টাকা করে 5টা কলম কিনছেন, তাহলে কত হয়েছে? 25 টাকা। ঠিক আছে? জি। এখন প্রতি ইউনিটের তাহলে দাম কত এটা তো বুঝাইতেছে 5 টাকা করে, তাই না? জি। ফাইন। এরপরে কি হলো? 10 টাকা করে 5টা কলম কিনছেন, সরি 10 টাকা করে 5টা কলম কিনছেন, তাহলে কত? 50 টাকা। এখন টোটাল কলমের সংখ্যা কতটা? 15টা। 15। 10টায় না, কোথায়? 10টা। তাই না? দামে না পার্থক্য আছে। কলম তো প্রথমবার 5টা, পরের 5টা, তাই 10টা কলম, তাই না? 10টা কলম। আর টোটাল প্রাইস কত? 75। তাহলে এখানে কি হবে? টোটাল প্রাইস ডিভাইডেড বাই টোটাল ইউনিট। তাহলে পার ইউনিটের দাম কত হবে? 7.5 টাকা। 7.5 টাকা। তার মানে এভাবে করে যতবার নতুন করে দাম আসবে ততবার কি হবে? টোটাল প্রাইস ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি। এভাবে করে প্রতিবার নতুন করে দাম নির্ধারিত হবে। তাহলে ওয়েটেড এভারেজ প্রাইসিং মেথডে কখন পণ্যের নতুন দাম নির্ধারিত হয়? উত্তর কি হবে? যখন পণ্য যখন ঢোকে। নতুন পণ্য ঢোকে। যখন পণ্য কি? নতুন পণ্য মানে ঢোকে। ইন হয় ভাই। এক্স্যাক্টলি, যখন নতুন পণ্য আসে। ক্লিয়ার? জি ভাই। এটা একটু আবার একটু দাদা আপনার মতো ভাইয়া একটু এটা সরল আমরা তো সহজ বুঝবেন। অ্যাপকো মেথডে এরকম করতাম না ভাইয়া? অ্যাপকো তো অ্যাপকোই তো, মানে অ্যাপকোর মতোই, আচ্ছা মানে আচ্ছা, এটা এরকম এভারেজ কস্টিং মেথড। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি। জি। ওকে, আর কি জানো আরেকজন কি বলছে? আমি বলছি আপনার মতো করে একটু আর একটু উদাহরণ দিয়ে একটু বলবেন কি এটা? আচ্ছা, আমি তো একটা প্রথমত উদাহরণে দিলাম, তা আবার এই উদাহরণটাতে আবার দিচ্ছি নতুন উদাহরণে, আর উল্টা বাকিদের মাথা গোলাইতে পারে, বা আপনার আমার মনে হয় এটাতে আরো ভালো বুঝবেন। আবার বলতেছি, মন দিয়ে শুনেন কেমন। আমি বলছি প্রথমে একটা মানে 5টা কলম 5 টাকা করে কিনছেন। 5 টাকা করে 5টা কলম কিনলে কত হয়েছে? 25। টোটাল কত? 25 টাকা। প্রতি ইউনিটের দাম তো আমি বলে দিছি যে 5 টাকা করে, তার মানে প্রতি ইউনিটের দাম 5 টাকা। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, এবার দ্বিতীয়বার আপনি কি করলেন? 10 টাকা করে 5টা কলম কিনছেন। কলম এখনো বেচেন না, এখনো আগের 5টাও আছে। ঠিক আছে? তাহলে 10 টাকা করে যদি 5টা কলম কিনেন, তাহলে এখন এই যে 5টা কলম কিনছেন, কত করে কিনছেন? 10 টাকা করে, তার মানে টোটাল 50 টাকা। 50 টাকা হয়েছে না? তো এখন হ্যাঁ, কলমের সংখ্যা কত? এখানে হয়েছে কয়টা কলম? 10টা। আর এখানে হয়েছে কত? টোটাল মিলে 75। 10 টাকা। টোটাল মিলে 10টা কলম টোটাল 75 মিলে টাকা। 10টা কলম, টোটাল মিলে 75 টাকা। ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, এখন এই যে টোটাল মিলে 10টা কলম আর টোটাল মিলে 75 টাকা হইছে। হ্যাঁ, এটাকে এবার আপনি প্রতি ইউনিটকে আবার ভাগ করবেন, ইউনিট প্রতি দাম বের করেন, তাহলে 75 ভাগ 10 সমান সমান কত হয়? 7.5। হ্যাঁ হ্যাঁ, 7.50। হ্যাঁ, এবার ধরেন, এবার আমি যদি বলি যে আপনি আবার 10 টাকা করে 5টা কলম কিনছেন, তাহলে এবার দাম কত হবে বলেন তো? এটা তো ক্যালকুলেট করে বলতে হবে। ঠিক আছে। হ্যালো, কি ভাই প্রশ্ন করলাম না? হ্যাঁ এটা হচ্ছে, তাহলে ওইখানে কত আসছে ক্যালকুলেটরটা করে বের করতে হবে। আমি ক্যালকুলেটর নিতাম, আপনি ক্লাস করবেন নাকি? না আমি আমার 50 টাকা দাদা, 50 টাকা। কি 50 টাকা? প্রতি ইউনিটের দাম বুঝি 50 টাকা হইব? যা, কি বলেন? না 10 ইউনিট 10 টাকা করে 5 ইউনিট। আমি বলছি 5 টাকা, মানে 10 টাকা করে আরো 5টা কলম কিনছেন, তাইলে কি হবে এখানে? 10 টাকা করে আরো 5টা, তাইলে এখানে 50। কেমন? তাহলে টোটাল কত হয়েছে এখানে? দাদা 50 বলতেছি 7 5 12 120 125, আর এখানে হয়েছে 15।
15টা, তাহলে 125 ভাগ 15 কত হয়? 8.33 8.33। তার মানে এখন আবার যদি আমি আবার কিনি তাহলে আবার দাম নির্ধারিত হবে, বুঝা গেছে? হ্যাঁ 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 ক্লিয়ার? এবার জি এর মধ্যে যখন বিক্রি হবে, ধরেন এবার আমি যদি এই যে 15টা 5 টাকা করে আবার 10টা কলম কেনার আগে যদি আমি বিক্রি করতাম, তখন আমি বিক্রি না, এখানে আসলে বিক্রি হয় না, এখানে ইস্যু হয়। এখানে ইস্যু মানে হচ্ছে কোথায় ইস্যু হয়? প্রোডাকশনে। প্রোডাকশনে ইস্যু হয়। গুড, বুঝছেন? এখানে কিন্তু আরেকজনের কাছে বেচে না, কিন্তু এখানে এই দামে প্রোডাকশনকে ইস্যু করে যে ভাই ধরেন নেন এবার এগুলা দিয়ে পণ্য বানান। বোঝা গেছে? আমরা কিন্তু উদাহরণটা কি দিছিলাম, যে ধরেন আপনি পাউরুটি প্রতিষ্ঠান, পাউরুটি বানানোর প্রতিষ্ঠান, আর এগুলো হচ্ছে আটার বস্তা। বুঝছেন? ক্লিয়ার? জি ভাই। হ্যালো, যে কোশ্চেনটা করছে সে কই? ক্লিয়ার দাদা, আমি মিউট করে রাখছিলাম, সরি। ঠিক আছে। যে একটা কথা, যে যখন কোনো কোশ্চেন করবে তার কোশ্চেনের ক্লিয়ারিটি সে পাইছে কিনা এটা সে যেন নিজ দায়িত্বে বলে যে ভাই ক্লিয়ার হয়েছি। হ্যাঁ, নাহলে আমি কেমনে বুঝবো আপনি ক্লিয়ার হয়েছে কিনা? আমি তো আপনারা বুঝান পর্যন্ত দেখা গেছে বকতেছি অথচ আপনি বুঝে গেছেন, তো জানাইতে হবে না? ওকে, the periodic weighted average pricing method calculates a single weighted average price at the end of the period. এটা এতটা ইম্পর্টেন্ট না, এটা মানে আসার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। The average is based on the opening inventory plus all unit received in the period. মানে একটা হচ্ছে যে এতক্ষণ আপনি যেটা করছিলাম এটা ছিল কিউমুলেটিভ ওয়েটেড অ্যাভারেজ মেথড, আর এরপরে যেটা বলছে এটা হচ্ছে পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ মেথড। এটা মানে হচ্ছে কি, আপনার ধরেন বছরের প্রথমে এত টাকা আসিল, বছরের লাস্টে এত টাকা আছে, কিনছেন এত টাকা, এরকম আর কি বিষয়। তো এখন মধ্যখানে যে গ্যাপটা থাকবে, ধরেন আপনার বছরে প্রথমে আসিল এত আর লাস্টে আছে এত, মধ্যখানে যেটা নাই ওটা আর কিছু জিনিস কিনছেন, তো মধ্যখানে যেটা মিসিং আছে ওইটাই ধরে নেওয়া হয় যে ইউজ হয়েছে, শেষ। বুঝছেন? তো পিরিয়ডিকে বারবার করে হিসাব করা হয় না, একদম বছরের লাস্টে গিয়ে তখন হিসাব করা হয়। মানে ধরেন আপনার প্রথমে আসছিল ধরেন 100 টাকার মাল, আচ্ছা এটা কলম চেঞ্জ করে দাও। আপনার প্রথমে আসছিল 100 টাকার মাল, কিনছেন আপনি 200 টাকার মাল, আর বছরের লাস্টে আছে আপনার কাছে 50 টাকার মাল। তার মানে ধরে নিতে হবে কতটুকু ইউজ হয়েছে, 250। 250 টাকা। তো এটাই হচ্ছে পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ মেথডের ক্যালকুলেশন, শেষ। এখানে শুধু এইভাবে করে হিসাব করা হয়, ব্যাস শেষ। এরপরে কি, ইচ মেথড অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন ইউজুয়ালি প্রডিউস ডিফারেন্ট ফিগার ফর দ্য ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। অর্থাৎ প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে ডিফারেন্ট ফিগার দিতে পারে, মানে প্রত্যেকটা মেথড আলাদা আলাদা ফিগার। আপনি বেরোলে আরেকটা বেরোবো, ওয়েটেড এভারেজ ফলো করলে আরেকটা বেরোবো, এভাবে বেরোবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা যে ডিফারেন্সটা আছে এটা কিন্তু ক্ষণস্থায়ী, মানে এটা লং টার্মে না, এটা শর্ট টার্মে। বোঝা গেছে? তো এখানে এটা একটু দাগায় নেন। আচ্ছা, এটা এখানে দাগানোর দরকার নেই, এটা বইয়ের এই চ্যাপ্টারে একদম লাস্ট পেজে গেলে সেখানে দাগাবো এবং কিছু উদাহরণ দিব, তখন দাগাই, এখানে দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে you may have ever from your study accounting that the financial accounting processes inventories are valued at the lower of cost and net realizable value. দেখছেন? জি বুঝে, যেটা একটু আগে আমরা বুঝাইলাম যে এটা কখন, ঠিক আছে? ওকে, এখানে আর কিছু লাগবে না। এবার আসেন এখানে, goods issued must be determined on a consistently applied basis. তো আপনাকে যে পণ্যটা ইস্যু করবেন সেটা অবশ্যই ডিটারমাইন করতে হবে কনসিস্টেন্টলি অ্যাপ্লাইড বেসিসে, মানে রেগুলার আপনি এক বেসিসে করবেন, একবার এমনি করতেছেন পরের বার অমনে করতেছেন। অর্থাৎ হয় ওল্ডেস্ট গুড ফার্স্ট, মানে পুরাতন মাল আগে ইউজ করে ফেলবেন, অথবা লেটেস্টটাকে আগে মানে ইউজ করবেন, অথবা র্যান্ডমলি করবেন, অথবা যেটা ইজিয়েস্ট টু রিচ, ওই যে সাব্বির ভাই যেটা বললো একটু আগে, হ্যাঁ, যে ভাই যেটা হাতের কাছে আসে এটা দিয়ে দেওয়া। তো তার মানে এগুলা হইতে পারে। তাহলে শপকিপার্স মে ইস্যু গুডস, স্টোর কিপার মে ইস্যু গুডস ইন দ্য ফলোইং ওয়ে।
তাহলে ওল্ডেস্ট গুড আগে দিতে পারে, লেটেস্টটাও দিতে পারে, র্যান্ডমলিও দিতে পারে, আর হচ্ছে যেটা আগে টাচ করা যায় বা যেটা আগে পাওয়া যায় সেটা দিতে পারে। তবে the cost of goods issued must be determined on a consistently applied basis. তার মানে গুডস যে ইস্যু হবে সেটা কিভাবে ডিটারমাইন করবে সেটা অবশ্যই একই রকম পদ্ধতিতে সবসময় ইস্যু করতে হবে, যে একবার আমি এটা করলাম, পরের বার ওইটা করলাম, পরের বার সেটা করলাম, এটা হইলে হবে না। সবসময় একই রকম ভাবে ফলো করতে হবে। এবার হচ্ছে এখানে আসেন, এখানে একটা উদাহরণ দিছে। এই উদাহরণটা এটাতে না গিয়ে ডিরেক্ট আমরা এখানে যাই। তো পরীক্ষার সময় কেমন আসবে এটা বলতেছি। দেখেন, পরীক্ষার সময় আপনার প্রশ্নটা আসবে এই রকম যে এতটুকু তুলে দিবে। এতটুকু তুলে দিবে, তুলে দিয়ে বলবে যে আপনাকে ক্লোজিং ইনভেন্টরি বের করতে হবে। ক্লোজিং ইনভেন্টরি, ঠিক আছে, ক্লোজিং ব্যালেন্সও থাকবে না এখানে, এই জিনিসটা থাকবে না। ধরেন ইস্যু রিসিপ্ট এগুলো দিয়ে দিব, একটু পর্যন্ত থাকবে, ঠিক আছে। তো দেন বলবে যে আপনাকে ক্লোজিং ইনভেন্টরি বের করতে। তো এখন এখানে তো যেমন ওপেনিং, তারপর রিসিপ্ট সিরিয়ালে করে এভাবে দিয়ে দিছে না, এত এভাবে করে দেওয়া থাকবে না, এখানে উল্টাপাল্টা দেওয়া থাকবে। হ্যাঁ, তো এখন আমাদেরকে কি করতে হবে, একদম সহজ জিনিস। যখন আমরা ফিফো মেথড ফলো করব, যখন আমরা কি ফলো করব, ফিফো মেথড ফলো করব, তার মানে কি প্রথমের মাল প্রথমে দিয়ে দিছে নাকি, জি, তাই না? তার মানে যে মাল শেষে রয়ে গেছে এটাই আমার কি ক্লোজিং ইনভেন্টরিতে আছে, তাই না? জি, তাই তো। তো তার মানে আমি কি করব, ওপেনিং প্লাস রিসিপ্ট, ওপেনিং প্লাস কি, ওপেনিং প্লাস রিসিপ্ট করে মাইনাস ক্লোজিং করে দিব, শেষ। ওপেনিং প্লাস রিসিপ্ট মাইনাস ক্লোজিং, ঠিক আছে। ক্লোজিং নাকি, ওপেনিং, মানে এটা ক্লোজিং নাকি ইস্যু হবে? সরি মাইনাস ইস্যু, থ্যাংক ইউ। হ্যাঁ, ওপেনিং প্লাস রিসিপ্ট মাইনাস ইস্যু, ঠিক আছে, এটা আমরা করে দিব। তাহলে হচ্ছে আমার কি হয়ে যাবে, যেটা বের হবে, এটা করার পরে আমার যেটা বের হবে সেটা হচ্ছে আমার কি আছে, ইনভেন্টরি রয়ে গেছে, ক্লোজিং রয়ে গেছে, তাই না? ক্লোজিং ইনভেন্টরি রয়ে গেছে। তো এখন ক্লোজিং ইনভেন্টরি থেকে গেলে এবার আমরা বলছি কি, যদি সেটা ফিফো মেথড হয়, যদি সেটা কি হয়, ফিফো মেথড হয়, তাহলে বুঝতে হবে যে লাস্টের দিকে মালগুলা রয়ে গেছে। তাহলে কি বুঝতে হবে, লাস্টের দিকের মালগুলা রয়ে গেছে, তাই না? তো আমি লাস্টের দিক থেকে ব্যাক ক্যালকুলেশন করে সামনের দিকে যাব। এবার উদাহরণ হিসেবে এই অঙ্কটা দিয়ে যদি আমরা বুঝাই তাহলে কি হবে, ধরেন আমার এখানে ওপেনিং কত ছিল, 100 ইউনিট, তাই না? এরপরে গিয়া পারচেস করছে কত, বা রিসিভ হয়েছে কত, 400। 800 রিসিভ হয়েছে? না 400 না, আচ্ছা, মানে সব মিলিয়ে না আস্তে আস্তে করে দেখাই দেবো তো না। 400 যোগ 300 যোগ 100, 300 যোগ 100, তাই না? টোটাল কত হয়েছে, 900। আর এবার ইস্যু কেমন, ইস্যু কত হয়েছে, প্রথমে 200 নাকি, এরপরে 400, তাহলে 600, এরপরে 100, তাহলে কত, 700। তো আমার কত ইউনিট এখনো বাকি আছে, 200 ইউনিট। 200 ইউনিট আমার কি ইনভেন্টরিতে আছে। এবার 200 ইউনিট যেহেতু আছে, এটা যদি আপনার ফিফো মেথড ইউজ করে, তার মানে কি লাস্টের মাল রয়ে গেছে, তাই না? তো আমি লাস্টের দিক থেকে দেখবো যে আমার রিসিপ্ট কত হয়েছে, এটা দিয়ে গুণ করতে থাকবো। এবার সর্বশেষ রিসিপ্ট কত, 100 ইউনিট 100 ইউনিট 2 টাকা 40 পয়সা করে। তাইলে আমার এখানে এই যে 200 ইউনিট আছে, এর মধ্যে কি হবে, প্রথমে 100 ইন্টু 2 টাকা
40 পয়সা। আরো 100 ইউনিট বাকি আছে না? জি, ওই 100 ইউনিটের দাম কত? 2 টাকা 12 পয়সা। 2 টাকা 12 পয়সা। 2 টাকা 12 পয়সা, বুঝছেন? এই 100 ইউনিটের দাম 2 টাকা 12 পয়সা। এখন ধরেন যদি এখানে 200 ইউনিট না হয়ে, এখানে যদি টোটাল 200 ইউনিট না হয়ে, কেমন, এখানে 200 ইউনিট না হয়ে যদি এখানে হয়তো 500 ইউনিট, তাহলে কি হইতো বলেন তো? 100 ইউনিট 2 টাকা 4 পয়সা, আর 300 ইউনিট হচ্ছে 2 টাকা 12 পয়সা, আর 100 ইউনিট হচ্ছে 2 টাকা 10 পয়সা। গুড, 10 পয়সা। সবাই বুঝছেন? হ্যালো, জি ভাইয়া। ক্লিয়ার? কে কে বুঝে নাই? হ্যালো, কি ভাই কথা বলে না কেন? ভাইয়া বুঝছি। কি হয়েছে? এটা তো এই মাহমুদুল হাসান যিনি আছেন, আপনি কিছু বলবেন? না না, আমি বলছি এটা বুঝতে পারছি। আচ্ছা ওকে, তাহলে মিউট করে ফেলেন। আপনার এখানে কেন জানি নয়েজ আছে অনেক। আচ্ছা, তাহলে ক্লিয়ার। এবার ধরেন এই জিনিসটাই যদি আমরা বলি যে এটা আপনার এতক্ষণ বলছি কি ফিফো মেথড, এবার যদি লিফো মেথড হয় তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে কোন পণ্যগুলো আমার এখানে থেকে যাবে? যদি যেটা লিফো মেথড হয়, এটা প্রথমে কিনছি ওটা থেকে যাবে। প্রথমে কিনছি ওইটা, তাইলে এবার এই ক্ষেত্রে আমার হিসাব কেমনে হইব? তখন প্রথমে যেটা ওপেনিং ছিল ওইটা হচ্ছে প্রথমে যাবে, তারপরে যেটা শিফট করছি সেটা তারপরে যাবে। এক্স্যাক্টলি, তার মানে 100 ইন্টু 2 টাকা আর হচ্ছে 100 ইন্টু 2 টাকা 10 পয়সা, শেষ। বুঝছেন? হ্যালো, জি ভাইয়া, ভাই বুঝছি। জি দাদা বুঝছি। ওকে দেন, তাহলে আমাদের লিফো ভিভো শেষ। এবার আসুন ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ তো আগেই বুঝে গেছেন না? ওই যে তখন কারা জানি বুঝাইতে গিয়ে বুঝাইলাম যে প্রতি বারে কি হবে, পণ্যের নতুন দাম নির্ধারিত হবে, তাই না? কখন? যখন পণ্য মানে নতুন পণ্য ঢুকবে আর কি। যখন নতুন পণ্য ঢুকবে। ক্লিয়ার? জি। ভাইয়া লিফোর ক্ষেত্রে মানে ওই যে একটা কোন সময় জন্য মিলে না এরকম একটা কিছু কি আছে? হ্যাঁ, লিফোর ক্ষেত্রে একসময় মিলে না এরকম একটা আছে। ওইটা কি, ধরেন যদি এমন হয় যে আপনার এটা আমি আবার ভুলে গেছি, এটা আমি প্রতিবার কেন জানি এই সমাজটা ভুলে যাই। আচ্ছা, এটা একটা আছে, এটা আমি পরে বলে দিব। এটা গতবার হচ্ছে পরীক্ষার আগের দিন বলে দিছিলাম আপনাদেরকে, মানে যারা পরীক্ষার আগের দিন নাই কোন এক সময়, তখন বলে দিছি। হ্যাঁ, তো এটা এখন আপাতত মনে না মিললে পড়তেছে না। তখন উপায় কি, মানে ওই যে নরমাল ওয়েতেই করা? নর্মাল ওয়েতে করা, হ্যাঁ। না মিললে না, তো না মিললে মানে আপনি মিলছে নাকি মিলে না এটা আপনি বুঝবেন কেমনে? না এটা সেটা আপনি তো বুঝতে হইলেই তো নর্মাল ওয়েতে করতে হইব, তাই না? তো এখন জি। আপনাকে একটা সিচুয়েশন হইলেই বুঝে যাবেন, তখন আর এই ওয়ে কাজ করবে না। বুঝা আচ্ছা, গেছে? তো ওই ওয়েটাই হচ্ছে, ওই সিস্টেমটাই হচ্ছে আমার আপাতত মাথায় নাই। বুঝছেন? জি ঠিক আছে। ওকে, সো এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এটা পেড মেম্বাররা পেয়ে যাবেন, ওইটা কোনো বিষয় নাই। ফ্রি মেম্বারদের উদ্দেশ্যে এটা দেওয়া হচ্ছে না। আচ্ছা, এবার দেখেন বাকি সবকিছু ক্লিয়ার? জি। জি ভাই। আচ্ছা, এখানে দেখেন বলছে যে ইন এ পিরিয়ড অফ ইনফ্লেশনের সময়। ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি পণ্যের দাম বেড়ে যাওয়া। বেড়ে যাওয়া। পণ্যের দাম বেড়ে যাওয়া মানে মুদ্রাস্ফীতি, ফাইন। তো পণ্যের দাম যখন বাড়ি যায়, দেয়ার ইজ এ টেন্ডেন্সি উইথ ফিফো ফর ম্যাটেরিয়াল টু বি ইস্যুড at a cost lower than the current market value। অর্থাৎ যদি আপনি ফিফো মেথডে করেন, তার মানে কি, ফিফো মেথড মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই না? জি ভাই। তাই ফার্স্ট ইন মানে কি, যে পণ্য আগে ঢুকছে, মানে যে পণ্য আগে কিনছেন, তাই। আর ইনফ্লেশন তো চলতেছে এখন, পণ্য তো আপনি কিনছেন আগে, তাহলে যে পণ্যটা ইস্যু হবে সেটার দাম কি মার্কেট রেট থেকে কম হবে না? হইতে পারে কারণ না। বর্তমানে তো মার্কেট রেট বেশি। ইনফ্লেশন মানে কি, পণ্যের দাম বেড়ে গেছে। পণ্যের দাম বাইরে গেছে। তা আপনি ইনফ্লেশনের টাইমে আপনি যদি ফিফো ইউজ করেন, তার মানে আপনি যে মাল ইস্যু করতেছেন এটা আগের কিনে আসিল,
আগের কিনা মানে কি ওইটা পণ্যের দাম কি বেশি না কম? কম। কম। এখানে এটাই বলছে যে যদি আমরা ফিফো মেথড ইউজ করি এবং তখন যদি ইনফ্লেশন থাকে, তার মানে যে পণ্যটা ইস্যু হয় সেটা কারেন্ট মার্কেট ভ্যালুর থেকে কম দামে ইস্যু হয়। বুঝছেন এবার? হ্যাঁ। আর যদি আমরা বলি ডিফ্লেশনের সময়, ডিফ্লেশন মানে কি পণ্যের দাম কমে গেছে, ডিফ্লেশন মানে পণ্যের দাম কমে গেছে। তো ডিফ্লেশনের সময় যদি আমরা ফিফো মেথড ইউজ করি ডিফ্লেশনের সময়, তো ফিফো মেথড মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের মাল আগে ইস্যু করে দিব। তো তার মানে এখন তো পণ্যের দাম কম, তার মানে আগে কি আছিল? আগে বেশি ছিল। আগে বেশি ছিল। তার মানে ডিফ্লেশনের সময় যদি ফিফো মেথড ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে যে পণ্যটা ইস্যু করে ওইটার দাম নর্মাল রেট থেকে বেশি থাকে, মানে ওই সময়ের সমসাময়িক বা কারেন্ট মার্কেট রেট থেকে বেশি থাকে। বুঝছেন? জি জি। আচ্ছা, একটা বুঝতে এবার পারছি। আবার ইনফ্লেশনেরটা একটু আবার দাদা বলবেন প্লিজ। ইনফ্লেশনেরটা, হ্যাঁ ইনফ্লেশন মানে হচ্ছে মানে মার্কেটের জিনিসের দাম বেড়ে যাওয়া। তো হ্যাঁ ধরেন হ্যাঁ, আজকে বুঝতে পারছি। কোনটা বুঝতে পারছেন? মানে দাম বেড়ে যাওয়া, এটা বুঝতে পারছি। ওইটার সাথে তো কোনটা বুঝেন নাই? ওই যে লিংকের কথাটা বললেন না, যে ইনফ্লেশনের সময় যে কিভাবে কোনটা মানে ইয়ে করে। আচ্ছা, আমি বলছি ধরেন ইনফ্লেশনের সময় মানে হচ্ছে ওই জিনিসের দাম বাড়ছে। বাড়ছে মানে কি আগের থেকে বাড়ছে নাকি? কমছে মানে আগের থেকে কমছে, বাড়ছে মানে আগের থেকে বাড়ছে, এটাই তো। হ্যাঁ আমরা যখন বলি যে, আচ্ছা ধরেন একটা মজার জিনিস বলি, বলেন তো ভাই, এই যে একটা দাগ দেখতেছেন না? হ্যাঁ, এই দাগটাকে ছোট করবেন কিভাবে বলেন তো? তার পাশে এটার আরেকটা পাশে বড় দাগ আরো দিয়ে। বড় একটা দাগ দেবো। এই তো গুড। মানে এই উদাহরণটা বোঝানোর জন্য এখন ইনফ্লেশন ডিফ্লেশনের খেলাতে যাবো। দেখেন, তো এখন আপনি এই যে দাগটারে ছোট তখন করতে পারবেন যখন আপনি এর থেকে বড় দাগ দিবেন, তাই না? তা আমি যদি বলি যে জিনিসের দাম বেশি, তার মানে কেমনে আপনি বুঝছেন দাম বেশি? তার মানে কোন একটা সময় এটার দাম কম আসছিল, এখন বাড়ি গেছে, তাই না? আবার আপনি যদি বলেন যে দাম কম, তার মানে দাম কম কেমনে বুঝছেন আপনি? নিশ্চয় কোন একটা সময় দাম আরো বেশি আছিল, এখন কমে গেছে। এটুক তো ক্লিয়ার নাকি? কথা বলে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। এবার দেখেন, এবার আমি বলছি কি ইনফ্লেশনের সময় জিনিসের দাম বেড়ে যায়, তাই না? তো ইনফ্লেশনের সময় যে জিনিসের দাম হচ্ছে 100 টাকা ইনফ্লেশনের সময়, তাইলে ফিফো মেথড মানে হচ্ছে কি যে মেথডটা আগের মাল আগে ইস্যু করে। তো ইনফ্লেশনের সময় মানে আজকের দিনে যে জিনিসটার দাম 100 টাকা এবং এখন ইনফ্লেশন চলে দেখে 100 টাকা, তার মানে আগে কি ওই জিনিসের দাম আর একটু কম আসিল না? তাই না? ইনফ্লেশন মানে তো জিনিসের দাম বেশি। তো বেশি বলতেছি মানে কি আগে কম আসিল, তাই এখন আপনি বেশি হইতেছেন, তাই না? তো তার মানে আগে দাম কম আসিল, তার মানে আগে যেটা ছিল ধরেন আইডিয়ার হয়তো 90 অথবা 80 এরকম ছিল, তাই না? তো এখন ইনফ্লেশনের সময় আপনি যদি ফিফো মেথড ইউজ করেন তাহলে আগের দামে পণ্য যাবে না? পণ্যটাকে আগের দামে যাবে না? হ্যাঁ দাদা, বর্তমান দামের পণ্য তো আপনি এখন দিচ্ছেন না, আপনি তো আগের মাল ইস্যু করতেছেন আগে, তাই না? ঠিক কিনা? তো তার মানে এটাই বলছে যে ইনফ্লেশনের সময় যদি ফিফো মেথড ইউজ করে তাহলে সেক্ষেত্রে যে পণ্যটা ইস্যু হয়ে যায় ওইটা কারেন্ট মার্কেট ভ্যালুর থেকে কম দামের হয়ে থাকে। এবার বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? আর ডিফ্লেশন মানে কি? ডিফ্লেশন মানে হচ্ছে এখন রেট কম। এখন রেট কম মানে কি আগে রেট বেশি আছিল, নাহলে এখন তার কম বলতেছেন কেমনে, তাই না? ঠিক কিনা? জি ভাই। আচ্ছা, তো তার মানে মাহমুদুল হাসান এখন কথা কয় না। হ্যাঁ, এখন আপনি যখন যেটা বুঝবেন না সেটা আপনার ক্ল্যারিটি হয়ে তারপর মিউট হয়ে ল্যাপের নিচে ঢুকে যান, সমস্যা না, আমার দেখার বিষয় না। কিন্তু লাহাওলা কি আছে, ল্যাপের নিচে মানুষ ঢুকতে পারে না? শীতকালে ল্যাপের নিচে ঢুকতেই পারে। আজব তো। আমি কি খারাপ কিছু কইছি? না না, আমি কি খারাপ কিছু কইছি? ইন্টারেস্টিং। এগুলো থাকলে ক্লাসটা জীবন্ত থাকে। থ্যাংক ইউ। এখন আমি যদি ভাই খারাপ কিছু কইতাম তাহলে একটা ছিল লা হাওলা
কি যেন ইল্লা বিল্লা কি আছে তো ভুলে গেছি। ও আলা যাই হোক, মনে কুয়াতা নেই। ইল্লা বিল্লাহ। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে আমি তো খারাপ কিছু কই নাই। এখন দেখেন কথা হচ্ছে তাহলে এবার হচ্ছে ডিফ্লেশনের সময় তাহলে গেলে, এবার আমি যদি বলি ইনফ্লেশনের ইনফ্লেশনের সময় যদি ফিফো ইউজ করে তাহলে যে পণ্যটা থাকি যায় ওইটা কি নরমাল মার্কেটের বেশি থাকে না কম থাকে বলেন? বেশি থাকে। আমার প্রশ্ন কি ছিল শুনছেন তো না? ইনফ্লেশনের সময় যদি ফিফো মেথড ইউজ করে তাহলে যে ইনভেন্টরিটা ক্লোজিং ইনভেন্টরি হিসেবে থাকবে ওইটার ভ্যালু বেশি হবে নাকি কম হবে? কম হবে। এই বেশি হবে। বেশি হবে। যদি বেশি হ্যাঁ, হবে। কারণ লাস্টেরটারই তো দাম, মানে ইনফ্লেশনের সময় ফিফো ইউজ করা মানে কি, যে পণ্য রয়ে গেছে ওইটা আপনার রিসেন্ট পণ্য, তো রিসেন্ট পণ্যের দাম বেশি, তাই না? জি। বুঝছেন না? মানে বুঝতে কম পারছেন? দামে চলে গেছে, যেগুলো বেশি দাম ওগুলো থেকে গেছে। হ্যাঁ, যেগুলা বেশি দামে এগুলা থেকে গেছে, যেগুলা কম দামে এগুলো চলে গেছে, শেষ। আবার ডিফ্লেশনের সময় আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কি বেশি হবে না কম হবে? যদি কম। আমি আগে কথা শেষ করি না, তাহলে কম হবে বললে হবে না, আগে লিফো ইউজ করি না ফিফো ইউজ করি এটা তো জানতে হবে নাকি? ডিফ্লেশনের সময় আমি যদি ফিফো ইউজ করি তাহলে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কম হইব না বেশি হইব? বেশি হবে। কথা বুঝেন, ডিফ্লেশনের সময় যদি আমি ফিফো ইউজ করি, ডিফ্লেশনের সময় যদি আমি ফিফো ইউজ করি তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কম হবে না বেশি হবে? ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কম হবে দাদা। কম হবে, কারণ ডিফ্লেশন মানে কি? ডিফ্লেশন মানে জিনিসের দাম কমে গেছে। আর তখন ফিফো ইউজ করা মানে কি? ফিফো ইউজ করা মানে আগের পণ্য আগে ছাড়ে দিছি, মানে বেশি দামওয়ালা জিনিস ছাড়ে দিছি, তাহলে আমার কাছে যেগুলা রয়ে গেছে এগুলাই তো ক্লোজিং ইনভেন্টরি, তাই না? তো এগুলা জি, কম দামি জিনিস রয়ে গেছে, বুঝছেন না? জি জি বুঝছি। জি ভাই। ক্লিয়ার তো? কেন? হ্যালো, জি বুঝছি ভাই। এখন জিজ্ঞেস করলে পারবেন? দেখি একজন একজন করে ধরুন। যদি এটা বুঝি যান তার মানে খেলা শেষ, এখানে আর কোনো কিছু বুঝানোর নাই, পুরো অঙ্ক চাপটা চুপটা সব শেষ। এখন আমি আগে হচ্ছে দাগায় আনি, এরপর হচ্ছে ধরবো একজন একজন করে, যারা যারা বলতেছেন বুঝছেন। তাহলে এখন দাগান। অলদো ক্লোজিং ইনভেন্টরি দরকার নাই। আচ্ছা, এই যে না, অলদো ক্লোজিং ইনভেন্টরিজ দরকার আছে। Although closing inventories tend to be valued at a cost approximating to current market value. এবার এখানে কিছু এই লাইনটা, হ্যাঁ, অলদো ক্লোজিং ইনভেন্টরি, এই লাইনটা এটাই তো বলছি, এই যে মানে ক্লোজিং ইনভেন্টরির কথা কইছি আর কি। ও আচ্ছা, মানে কারেন্ট মার্কেট ভ্যালুতে ক্লোজিং ইনভেন্টরি থাকি যাব। ও আচ্ছা আচ্ছা, বুঝেন নাই? ক্লোজিং ইনভেন্টরি কারেন্ট মার্কেট ভ্যালুতে থাকবো না জি ফিফো বুঝছি ভাই। মেথডে, হুম, তাই না? এটাই জি। তো বুঝাইলাম। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট বলা তো এই জন্য আর কি বুঝি নাই। অ্যাপ্রক্সিমেটিং বলতে কেন অ্যাপ্রক্সিমেটিং বলা, কারণ ধরেন এখানে আজকের রেট হয়েছে আপনার 50 টাকা, এখন ক্লোজিং ইনভেন্টরিতে আজকেরও আছে এক সপ্তাহ আগেরও আছে, তো তাইলে কি একদম 50 টাকা আছে? 48 টাকার মালও তো আছে না? এবার বুঝছি ভাই। বুঝছেন তো না? জি জি। ওকে, এই কারণে অ্যাপ্রক্স একদম ফিক্সড তো হইব যদি শুধু আজকের মাল থাকে, তো এখন তো এমন তো না যে আজকের মালই আছে। এবার দেখেন, এরপর হচ্ছে যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এটা একটু দেখেন। ম্যানেজার মে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কম্পেয়ার কস্ট, ম্যানেজার এটাকে ডিফিকাল্ট মনে করে টু কম্পেয়ার কস্ট অ্যান্ড মেক ডিসিশন when they are charged with varying price for the same material. The inventory valuation can be near to a valuation based on a replacement cost. এরপর হচ্ছে in a period of high inflation, inventory issue price will lag behind current market price. এগুলো সব আগে বলে ফেলছি। যখন হাই ইনফ্লেশন হয় মানে অনেক বেশি, মানে এক কথায় ইনফ্লেশন হয়, ইনফ্লেশন যখন হয় তখন ইনভেন্টরির যেটা ইস্যু প্রাইস থাকে এটা কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেক দূরে থাকে।
রিপ্লেসমেন্ট কস্ট এটা কি বুঝাইছে? ইনভেন্টরি ভ্যালুয়েশন ক্যান বি নিয়ার টু দ্য ভ্যালুয়েশন বেসড অন রিপ্লেসমেন্ট কস্ট। আচ্ছা, রিপ্লেসমেন্ট কস্ট কাকে বলে এটা একটু বলতেছি শুনেন। রিপ্লেসমেন্ট কস্ট মানে হচ্ছে ধরেন আমি একটা মোবাইল চালাই, এই মোবাইলের নাম হচ্ছে S24 আলট্রা। এখন আপনি যদি ধরেন আপনি একটা মোবাইল আপনি ধরেন S24 আলট্রাই চালান, হ্যাঁ, এখন আপনার এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে গেলে আপনি যদি আবার আপনি কি ধরেন 50,000 টাকা দিয়া আবার মানে এখন আপনি ধরেন 1.5 লাখ টাকার ফোন ইউজ করেন, 2 দিন পরে এখন আপনার টাকা থাকলে তো আপনি আরো ভালো ফোন কিনবেন, তাই না? টাকা না থাকলে আপনি কম দামি ফোন কিনবেন, যেহেতু টাকা নাই কি আর করার আছে, তাই না? এখন একটা জিনিসকে রিপ্লেস করতে গিয়ে আপনি যত টাকা খরচ করতেছেন ওইটাই হচ্ছে ওই জিনিসের রিপ্লেসমেন্ট কস্ট। মানে আপনি আগে চালাইতেন স্যামসাং এর আলট্রা সিরিজের ফোন, এখন চালান নোকিয়া 1206, তাহলে আপনার রিপ্লেসমেন্ট কস্ট অনেক কমে গেছে। তাহলে রিপ্লেসমেন্ট কস্ট কি এটা আমি বুঝতে পারছি? জি, মানে আমি আগে যে জিনিসটাকে ইউজ করতাম সেটাকে মানে সেটার পরিবর্তে আমি এখন যেটাকে ইউজ করব এটা করতে গিয়ে আমার যে খরচ হচ্ছে ওইটাই হচ্ছে আগের জিনিসের রিপ্লেসমেন্ট কস্ট। ক্লিয়ার এবার? তাহলে এইখানে হচ্ছে ফিফোর সাথে আসলে এটা মানে অ্যাডভান্টেজটা কিভাবে লিংক হলো? আচ্ছা, এখানে বলছে ইনভেন্টরি ভ্যালুয়েশন ক্যান বি নিয়ার টু ভ্যালুয়েশন। মানে নিয়ার টু ভ্যালুয়েশন বলতে এই কারণে বলা হচ্ছে যে ধরেন ফিফো মেথড যখন হয় তখন যেই মানে ফার্স্টের মাল ফার্স্টে চলে যায়, তো তার মানে আমার কাছে অবশিষ্ট যে মালটা আছে সেটা কি আমার নিয়ার টু ভ্যালুয়েশন না, মানে একদম কাছাকাছি না? অর্থাৎ রিপ্লেসমেন্ট কস্ট বলতে এটা বোঝানো হচ্ছে যে আপনার লাস্টের যে প্রোডাক্ট গুলা থেকে গেছে এগুলা এখন আপনি যদি রিপ্লেস করতে যান প্রায় সেম ক্যাটাগরির টাকাই তো পাবেন, তাই না? জি জি ভাই, বুঝতে পারছি এবার। মানে অর্থাৎ ফিফো মেথডে যে পণ্যটা লাস্টে থেকে যাবে ওইটার মার্কেট ভ্যালু তো এখন রিপ্লেস করতে গেলে ওই টাকাটাই পাওয়া যাবেন, পাবেন না? প্রায় সেম টাকাই পাওয়া যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এবার বুঝছেন? বাট ভাইয়া ইনফ্লেশন বা ডিফ্লেশন যদি হয় সেক্ষেত্রে তো দামটা ভেরি করবে। যদি ইনফ্লেশন হয় বা মানে ধরেন যদি ইনফ্লেশনও হয় যদি ডিফ্লেশনও হয়, যাই হোক না কেন রিসেন্ট প্রাইসের মালই তো আপনার কাছে আছে না? জি। তো ভ্যারি কেমনে করবে? মানে এখানে তো আগের মাল নাই, আপনার রিসেন্ট প্রাইসের মালই আছে যেটা রিপ্লেস করতে গেলে রিসেন্ট প্রাইসই পাওয়া যাবে, তাই না? জি। যদি এটা ফিফো না হয়ে লিফো হইতো তাহলে কি হইতো? শেষের মাল আগে ইউজ করে ফেলতেন আর আগের মাল থেকে যেত, তো আগের মালকে আপনি এখন বাজারে নিলে রিপ্লেসমেন্ট কস্ট সেম থাকবে না? মানে এখন কি সেম জিনিস পাইবেন আপনি? না না না, বুঝছেন এবার? জি কি হতো? জি ভাইয়া, সেই মেথডের দাম যেমন ভেরি করে না। কি ভ্যারি করে না? যেটা ক্লোজিং ইনভেন্টরি রয়ে গেছে, ঠিক আছে, ওইটা তো রিসেন্ট, তাই না? জি, এটা রিসেন্ট না, তো এটা রিসেন্ট হলে এবার আমার লাস্টে ইনফ্লেশন হোক আর ডিফ্লেশন হোক আমি রিসেন্ট দামের মাল তো আমার কাছে রয়ে গেছে, তাই না? জি, ওইটা রিপ্লেস করতে গেলে সেম টাকাই তো আপনি পাইবেন, তাই না? কারণ রিসেল মাল রয়ে গেছে, এবার দাম যা আছে তাই তো পাবেন। এবার ইনফ্লেশন হলে ইনফ্লেশনেরটা, ডিফ্লেশন হলে ডিফ্লেশনেরটা, তাই না? আচ্ছা, জি ভাই। বুঝছেন নাকি বুঝেন না? ভাইয়া বুঝছি ভাইয়া। মার্কেট প্রাইসে সেম অথবা কাছাকাছি, খুব মানে এক্স্যাক্টলি সেম অথবা কাছাকাছি তো পাইবেন। এবার বুঝছেন? জি। ওকে, আপনি বুঝছেন কিনা আমি বুঝিয়েন না, বাট এটা আরিফুজ্জামান সাব্বির বুঝছে, এটা ভালো বুঝানে কি মানে ইনফ্লেশনের সময় কোনটা ভালো হবে? ইনফ্লেশনের সময় কোনটা ভালো? কোন মেথড আচ্ছা, ফলো করব? এখানে আসলে কোনো ভালো খারাপ বলে কিছু নাই। কেন নাই? কজ ধরেন আপনার প্রতিষ্ঠানে অবস্থা ভালো না, মরি যায় অবস্থা, এখন এই সময় আপনি চাইবেন আপনার প্রতিষ্ঠানকে ভালো প্রতিষ্ঠান দেখানোর জন্য। তো প্রতিষ্ঠানকে ভালো প্রতিষ্ঠান দেখাইতে হইলে যদি আপনার লাস্টের দিকের ক্লোজিং ইনভেন্টরি বেশি থাকি যায়, ঠিক আছে, মানে লাস্টের দিকে ক্লোজিং ইনভেন্টরি বেশি থাকি যায় এবং তখন যদি মার্কেটে ইনফ্লেশন চলে তাহলে সেক্ষেত্রে ফিফো মেথড ইউজ করলে ইনভেন্টরির ভ্যালুয়েশন বেশি হইব, যে অনেক টাকার মাল এখানে আছে, ক্লোজিং ইনভেন্টরি বেশি, অ্যাসেট বেশি হয়ে যাবে, অ্যাসেট বড় হয়ে যাবে,
তো এই ক্ষেত্রে তখন এটা পজিটিভ হিসেবে কাজ করবে। বোঝা গেছে? তবে এখানে ভালো খারাপ বলতে আলাদা কোনো এমন বিষয় নাই যে এটা হইলে ভালো এটা হইলে খারাপ, এমন না। কিন্তু IS-2 তে আপনাকে ফিফোই করতে বলা হয়েছে, লিফো টোটালি করতেই মানা করা হয়েছে। কেমন? কারণ ওইটা প্র্যাকটিক্যাল না, ইমপ্র্যাকটিক্যাল একটা জিনিস লিফো মেথড। বুঝছেন? হ্যালো, জি ভাই। ওকে। এই নিশাদ কি নাই ক্লাসে? আছি দাদা। কি আপনি কি বুঝলেন না? আমি তো সবই বুঝতেছি, আমি অনেক মানুষ কথা বলতেছি, শুধু শুধু মানে ই হয়ে যান অনেক বেশি, সমস্যা তো নাই, প্রবলেম হলে তো বলতাম। না ঠিক আছে, আপনার কথা শুনে তো অনেকক্ষণ ধরে আপনি আসেন নাকি নেই? না না, আছি দাদা আছি। এবার দেখেন, আমরা লিফো মেথড ফিফো মেথড কেমনে কি করবো এটা প্রথমে অঙ্ক বুঝাইছি না? এমন শুধু দাগাম। In a period of inflation, there is a tendency with LIFO for the following to occur. Material are issued at a price that approximate to the current market value. এগুলো আগে বুঝে দিছি না? জি বুঝাইছি। ইনফ্লেশনের সময় যদি লিফো মেথড ইউজ করে, লিফো মেথড কি, লাস্টের মাল আগে যাইব, তাহলে যে মাল যাইতেছে ওইটা কোন প্রাইসের, কারেন্ট মার্কেট ভ্যালু, তাই না? জি কারেন্ট মার্কেট ভ্যালু যাইতেছে, তো তার মানে ওইটার দাম বেশি নাকি? জি। আর যে মাল থাকি যাইতেছে ওইটার দাম কম কম। তার মানে ইনফ্লেশনের টাইমে আমি যদি লিফো মেথড ইউজ করি তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কি বেশি হইব না কম হইব? কম হবে। কম হইব। আর ডিফ্লেশনের সময় আমি যদি লিফো মেথড ইউজ করি, ডিফ্লেশন মানে কি, পণ্যের দাম কমে যাচ্ছে, পণ্যের দাম কমে যাচ্ছে, তখন আমি যদি লিফো মেথড ইউজ করি তার মানে কি, যে মালটা আমি ইউজ করতেছি সেটার দাম বেশি নাকি কম? যে মালটা আমি মানে ছাইড়া দিতেছি, ইস্যু করতেছি, ওইটার দাম কি বেশি না কম? কম। ওকে, তাহলে যে মালটা ডিফ্লেশনের সময় আমি যদি লিফো ইউজ করি তাহলে যে মালটা আমার কাছে ক্লোজিং ইনভেন্টরিতে থাকি যাবো এটার ভ্যালু কি বেশি হইব না কম হইব? বেশি হবে। ডিফ্লেশনের সময় বেশি হবে। হ্যাঁ বুঝছেন তো না? ডিফ্লেশনের সময় বেশি হবে। ক্লিয়ার? জি। সবাই বুঝতেছে? এখানে যারা কথা বলতেছে তারা যে বুঝতেছে এটা আমি শিওর। ডিফ্লেশনের সময় কি ক্লোজিং এর ভ্যালু বেশি হবে না? ডিফ্লেশন মানে কি আগে এটা বলেন। মানে দাম কম প্রোডাক্ট মানে মার্কেটে, প্রোডাক্টের দাম কমে যাচ্ছে, তাই তো? জি তাই তো? হ্যাঁ। জি। এখন ওই ইউজ করলে লাস্ট ইন ফার্স্ট শোনেন, আউট। শোনেন, আপনি আমার সাথে মুখে মুখে বলেন। মানে হচ্ছে মানে লেটেস্ট যেগুলো কম কম দামি পণ্যগুলো প্রোডাকশনে যাচ্ছে। কম দামি কোনো হলে প্রোডাকশনে যাচ্ছে, গুড। তাহলে যে পণ্য থেকে যাবে ওই পণ্যের দাম কি? যেটা থেকে যাবে ওটা বাড়বে। ওটা বেশি না, বাড়বে না, ওইটার দাম বেশি ছিল। বাড়বে আবার কেমনে হয়? ওইটার দাম বেশি ছিল, এটা আগের মাল, আগের জিনিসের দাম বেশি ছিল, এখন তো দাম কমে গেছে, তাহলে ওই জিনিসের দাম বেশি ছিল, তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশন বেশি হবে। ক্লিয়ার? ঠিক আছে। ক্লোজিং ইনভেন্টরি যদি আমার বেশি হয় তখন হচ্ছে আমার কস্ট কমবে, প্রফিট বেশি হবে। ক্লোজিং ইনভেন্টরি যদি মানে ক্লোজিং ইনভেন্টরি যদি আমার বেশি থাকে তখন হচ্ছে আমার মানে কস্ট অফ গুডস সোল্ড কম হয়ে যাবে, ওদিকে প্রফিট বেড়ে যাবে, গ্রোস প্রফিট। এটা তো মেথডের উপর ডিপেন্ড করে না আসলে কোন মেথড। না না, যে কোনো মেথডে যদি ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু বেশি হয় তখন আমার কস্ট কমে যাবে না? হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু বেশি মানে কস্ট কমবে, ঠিক আছে তো? আর কস্ট যদি কমে তাহলে আমার প্রফিট বেশি হবে। হ্যাঁ, ক্লিয়ার তো না? জি। এই তো, গুড। তাহলে বুঝতেছেন তো আপনারা সবাই নাকি? হ্যালো? হ্যাঁ দাদা বুঝতেছি। হ্যাঁ দাদা। ওকে, এরপরে এখানে দাঁড়ান। ম্যানেজার মিনিট।
Manager are continually aware of the recent cost and decision making because the cost being charged to that department or products will be current cost. ওরা সব বোঝানো হয়ে গেছে, এখন শুধু আগান। LIFO is often the opposite of what is physically happening and can therefore be difficult to explain to manager. আর কিছু ধারণা লাগবে না। এবার আসেন a new weighted average method, এটা তো আমরা বলছি weighted average method কি। weighted average method price is calculated whenever a new delivery of material is received into store. আর এটা অলরেডি বুঝাই দিছি, বুঝছেন তো না? ওই যে প্রথমে 5 টাকা করে 5টা, এরপরের বার 10 টাকা করে 5টা হলে দাম হয়ে যাবে 60 টাকা। এরপরে যদি কোনো বেচা বিক্রি না হয়, আবার যদি 10 টাকা করে 5টা কিনে, তাহলে 8 টাকা কত জানো হয়েছিল? 33 পয়সা। 8 টাকা কত পয়সা হয়েছিল? আচ্ছা, এরকম, ঠিক আছে। এইভাবে করে যতবার পণ্য ঢুকবে ততবার করে নতুন দাম আসবে। এরপরে কি? এরপরে আর কিছু না, এরপরে ডিরেক্ট 2.13 চলে আসেন। মেথড বুঝে থাকলে অঙ্ক করা লাগবে না, যদি মেথড বুঝে যান। এবার দেখেন, এরপর হচ্ছে the profit differences are only temporary। তার মানে কি, ধরেন এখানে এই যে আমরা যে বলতেছি লিফো মেথডে এই করলে ওই যে বোতন এটা বেশি হইব, পরে এটা কম হইব, এই হইব সেই হইব, এগুলো হচ্ছে টেম্পোরারি। কিন্তু লং রানে এটা সব সেম রেজাল্ট ফলো করে। কেমনে? ধরেন কথা একটা কোম্পানি যেটা 2010 সালে জন্মগ্রহণ করছে এবং 2020 সালে ধ্বংস হয়ে যাবে, কথার কথা। তো এখন 2010 আর 2020-এর মধ্যখানে যত বছর আছে, এখানে প্রতি বছর হয় 1 বছরে যদি লিফোতে এটা বেশি ইনকাম বেশি হয়, তারপরে ফিফোতে মানে লিফোতে এর পরের বছর হয়তো ইনকাম কম, এইভাবে করে হইব। কিন্তু ইন্ড অফ দ্যাট আপনি যদি টোটাল 10 বছরের রেভিনিউ কিংবা টোটাল 10 বছরের ভ্যালুয়েশনটা যোগ করেন, তাহলে দেখবেন যে 10 বছরেরটা যোগ করলে মানে আপনি যদি ধরেন লিফো মেথড ইউজ করতে, তাহলে আপনার প্রথম বছর যেটা, আর লিফো মেথড ইউজ ধরেন 2010 সালে একটা কোম্পানি সে যদি লিফো মেথড ইউজ করে একটা ফিগার বের হবে, ঠিক আছে। ধরেন কথার কথা বের হলে একটা কথার কথা, ধরেন লিফো মেথড ইউজ করে এদের বের হয়েছে ধরেন 1200 টাকা, ঠিক আছে। আর ধরেন ফিফো মেথড ইউজ করে তার বের হয়েছে ধরেন 1100 টাকা। আর ধরেন ওয়েটেড এভারেজ ইউজ করে তার বের হয়েছে ধরেন 1000 টাকা। কেমন? এভাবে করে। কিন্তু সে যদি মানে একই বছর যদি সে 3টা মেথড আলাদা আলাদা করে 3 রকমের ফিগার বের হবে, ঠিক আছে। কিন্তু লং রানে গেলে, ঠিক আছে, লং রানে গেলে দেখবেন যে আপনার লিফো মেথডের টোটাল যতগুলা বের হয়েছে ওইটা যোগ করে ফেললে, এখানে ফিফোতে যত বের হয়েছে ওইটা যোগ করে ফেললে, ওয়েটেড এভারেজে ওইটা বের হয়েছে এটা যোগ করে ফেললে দেখবেন যে সমান হয়ে গেছে রেজাল্ট। এই ফিগারগুলো তো প্রফিট, তাই না? কোনগুলা? এই যে 1200 1100 এগুলো তো প্রফিট। সেটা প্রফিট হোক আর যদি অ্যাসেটও হোক, মানে এটাকে যদি আপনি এটাও ধরেন, ওই যে ইনভেন্টরির ভ্যালুয়েশন ধরেন, সেটা হইলেও কি হবে, লং রানে গিয়ে দেখবেন মানে টোটাল 10 বছরের ইনভেন্টরির ভ্যালুয়েশন যোগ করলে দেখবেন যে সমান হবে। কিন্তু আলাদা আলাদা আপনি প্রতি বছর করেন, পার্থক্য দেখা দিব, বুঝছেন? কোনটা কারেন্ট ইয়ারের ভ্যালু কম দেখাবে, কিন্তু আলটিমেটলি যখন আমি গিয়ে সবগুলো প্রোডাক্ট আমি ইউজ করে ফেলতেছি তখন আমার সেম ভ্যালু দেখাবে, তাই তো? সেম ভ্যালুই দেখাবে। আবার প্রফিটের বেলা হয়তো দেখা গেছে এই বছর আপনার কোনো কারণে প্রফিট এই মেথডে বেশি দেখাচ্ছে, ওই মেথডে কম দেখাচ্ছে, মানে 3 মেথডে একই বছরে 3 রকমের প্রফিট দেখাচ্ছে। কিন্তু আপনি যদি লং রানে দেখেন, তাহলে 10 বছর পুরা লিফো ইউজ করা মেথডে ওইখানে প্রফিট যোগ করবেন। আবার 10 বছর ধরেন ফিফো, ওই 10 বছরই আপনি যদি ফিফো ইউজ করেন ওইটা যোগ করবেন। আবার ওই 10 বছরই আপনি ওয়েটেড এভারেজ ইউজ করেন ওইটা যোগ করবেন। দেখবেন 10 বছরের যোগফল প্রফিট ফিগার তিনটা সেম বাইরেছে, তিনটা মেথডে সেম বাইরেছে, বুঝছেন? জি। তার মানে এটা হচ্ছে একটা টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করে, পার্মানেন্ট ডিফারেন্স ক্রিয়েট করে না। বোঝা গেছে? জি ভাই। ক্লিয়ার তো না? তাহলে এই নিয়ে আমাদের আজকের
ম্যানেজমেন্ট ইনফরমেশনের সেকেন্ড চ্যাপ্টারে সমাপ্ত হলো। আই ডোন্ট নো আপনারা কতটা বুঝছেন, তবে অনেকে যে বুঝছেন সেটা আমি বুঝছি যারা যারা কথা বলছেন, আর যারা টোটালি কথা বলেন নাই তাদেরটা সম্পর্কে আমি অবগত না। এখন কি ধরবো একজন দুইজন করে? জি ভাইয়া। ধরতাম? আচ্ছা দেখি কে কে চান আমি আপনাদেরকে একটু ধরি, হাত তোলেন তো। কতজন হাত তুলছে? সুন্দর। কতজন তুলছে? 8 জন তুলছে না? আচ্ছা, না ঠিক আছে, মোটামুটি 8 জন যেহেতু হাত তুলছেন ভালো, অনেক হ্যাপি লাগলো। বাট আজকে আমার আর ইচ্ছা করতেছে না, যেহেতু টপিক শেষ, পরে আরেক সময় জিজ্ঞেস করব। তো যদি একজন দুজনও না তুলতো তাহলে হয়তো জিজ্ঞেস করতাম আর কি। দেখেন তো, ভালো আছেন? আমি আমজাদ বলছিলাম, চিনতে পারছেন? হ্যাঁ নমস্কার ভাইয়া, জি আসসালামু আলাইকুম, ভালো ভালো আছেন? আছেন? ভালো অনেকদিন আছেন? পরে আপনার মানে কণ্ঠস্বর শুনলাম। হ্যাঁ, আমি তো জি ওই যে ভাইয়া। হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দিছি, ওই আমার ও মেয়ে আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি তো, হয়তো বা ক্লাস শেষ হলে তখন দেখবো আর কি। হ্যাঁ ভাই বলেন। মেয়ে ক্লাস করবে আমাদের এসুরেন্স আর বিজনেস ল। আচ্ছা আচ্ছা, আপনার মেয়েকেও এটা সিএ তে ভর্তি করে দিছেন? ও তো পরীক্ষা দিছে, আগামী মাসে পরীক্ষার রেজাল্ট হবে এ লেভেল, ও হয়তো অ্যাডমিশন আচ্ছা দিবে আচ্ছা আর কি। আচ্ছা, বুঝতে পারছি ঠিক বুঝতে আছে? পারছি, কংগ্রাচুলেশন ভাই। হ্যাঁ। আপনার কি অবস্থা? আপনার কি হয়ে গেছে? না, আমি তো আপনার ওই যে 4টা করে আসছিলাম, পরে আমি মাঝখানে তো আবার দেশের বাইরে চলে আসছি। তো 2004-এ তো আমি এপিআর করতে পারিনি। ও আচ্ছা 24-এ আচ্ছা, 2024, আমি হ্যাঁ। আপনি এখন আমি কোথায় তাহলে? সৌদি আরবে। আচ্ছা আচ্ছা, এখন কি মানে পুরোপুরি এখানেই, মানে জব পারপাজে নাকি? জবে চলে আসছি আমি ও এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এখন আরেকটা জিনিস, মেয়ে আপনার কোন ফার্মে করবে এটা একটা আমি আপনার সাথে করতে চাচ্ছিলাম। আচ্ছা সমস্যা না, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকলে আমি ওইখানে ফার্মের ব্যাপারে কথা বলতেছি, কেমন? হ্যাঁ, আর ওই যে ইয়েতে ওই এসুরেন্স আর ইয়েতে বিজনেসই করেন, আমি পেমেন্টের এটা করে দেবো। পেমেন্টের বিকাশের নাম্বারটা ওইটা কি আগেই নাকি আগেরটাই নাকি হোয়াটসঅ্যাপে আচ্ছা, মেসেজটা উনি দিলে? যেই নাম্বার থেকে, মানে আপনার মেয়ে যে নাম্বার থেকে ক্লাসে জয়েন করবে ওই নাম্বার থেকে আমাকে নক করতে বলিয়েন, হ্যাঁ? জি জি, ঠিক আছে, তাহলে আমি ওইটা হচ্ছে অ্যাড করে দিব। অনেক ভালো লাগলো, অনেক মানে আমার মনে হয় অনেক মাস পর কথা হচ্ছে আপনার সাথে, হ্যাঁ আমি যদি তো ভুল না প্রথম হয়ে থাকি। প্রথমই না আপনার, না আপনি প্রথম তো ব্যাচে। আমাদের এখানে একদম প্রথম ব্যাচের, হ্যাঁ সেটা আমি জানি জি ভাই, জি, আপনার কথা মনে আছে। হ্যাঁ হ্যাঁ নট অনলি মানে প্রথম ব্যাচে যারা আমার এখানে ছিল মনে হয় 19 জন বা 20 জনের মতো ছিল, তাই না? সবার জি কথাই জি। আমার মনে আছে, মানে মোটামুটি সবাই, আপনার কথা অনেক বেশি মনে আছে। রেগুলার আপনি রেসপন্স করতেন ক্লাসে, বা হ্যাঁ, অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, সো এই কারণে বেশি মনে আছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আপনি আমাকে এমআই হ্যাঁ। এমআই যুক্ত করে নেন, আমি পেমেন্ট করে দিচ্ছি। আমি যখন দেশে আসবো ওই পরীক্ষার টাইম শিডিউল নিয়ে আমি আসবো, তখন এসে অ্যাপিয়ার করবো আর কি। ও আপনি কি পরীক্ষা দিবেন? দিব, জি। ও আচ্ছা, জেনে তো আরো ভালো লাগলো। আচ্ছা যাক, এই যে আপনার মধ্যে দেশের বাইরে গেছেন এখনো পরীক্ষা দেওয়ার আগ্রহ কমে নাই, মানে এটা হ্যাঁ, মারাত্মক লেভেলের ডেডিকেশন, সিরিয়াসলি না স্পিকিং আমি ভাইয়া। হ্যাঁ ডিসেম্বরে যদি ছুটি পাই ডিসেম্বরে আসবো, অথবা মার্চে এপিয়ার দিব আর কি, এপিয়ার করবো এমআই। আপনার বাকি আছে কয়টা সিএলএ আর? ট্যাক্স, বিজনেস ফাইন্যান্স লাস্ট, মানে বেশ দেশের বাইরে যখন চলে আসছিলাম তখন ট্যাক্স আর বিজনেস ফাইন্যান্স দিয়েছিলাম, তখন দুটাই সিএস ছিল, কিন্তু এমআই কনফিডেন্স বাকি ছিল। আছে নাকি নাই? ট্যাক্স এমআই তো বিএফআর অ্যাপ্লাই এমআই? করিনি। ও আচ্ছা, এমআই করেনি না, মানে টোটাল বাকি আছে কয়টা আপনার? 3টা। ট্যাক্স, বিজনেস ফাইন্যান্স আর এমআই, জি এই তিনটার মধ্যে বিএফআর এমআই প্রিপারেশন নিয়ে রাখেন, বুঝছেন? ট্যাক্সেরটা যখন শিওর হবেন তখন প্রিপারেশন নিয়েন, বুঝছেন? আচ্ছা, জি জি। এটা খুবই ভালো হবে, আশা করি চলে আসবে সৃষ্টিকর্তার কৃপায়। আর আমি খুবই ভালো ডিসেম্বরে লাগলো অথবা শুনে মার্চে আপনার এত প্রিপেয়ার আগ্রহ করবো আর আছে। কি। জি জি, জি ডিসেম্বর ভাইয়া, অথবা মার্চে প্রিপেয়ার করবো। ডিসেম্বরে যদি ছুটি পাই অথবা তাহলে বুঝতে ডিসেম্বরে, আর পারছি, তা না হলে মার্চে মাস্ট ইনশাআল্লাহ আর কি, বেঁচে থাকলে আর কি প্রিপেয়ার করবো। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে ভাই, অনেক অনেক শুভকামনা থাকলো, দোয়া করবেন আমার জন্য। তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের সাথে জয়েন হতে আগ্রহী। উপরে যে নাম্বারটা দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশনের পাশে 01628989565, এই নাম্বারে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি হোয়াটসঅ্যাপে।
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকের জন্য এখানেই সমাপ্ত।